দেখেন, এত বড় একটা বিপ্লব হইল, আমরা কিছু শিখি নাই। আমার কষ্টটা এখানে। আর এরা করতে পারে নাই সংশোধন বা সংস্কার একমাত্র বিএনপির জন্য। নাহলে আমরা সুন্দর সংবিধান করতে পারতাম। প্রেসিডেন্টকে সরাতে পারতাম। নিজের মতো সোনার বাংলা বানাইতে পারতাম। বানাতে তো পারি নাই। কেন পারি নাই? ভারতের জন্য। এই যে কুলাঙ্গারগুলি সমস্যাগুলি করছে। বিপ্লবের আগে তো এটা কিন্তু করছিলেন। এটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু ইয়েতে না, কোনো অবস্থাতে সামাওবাদকে নির্বাচিত করা যাবে না, কারণ এই মাগি আমির খসরু মাহমুদ চৌধুরীর রাতের দিনের গার্লফ্রেন্ড অথবা স্ত্রী, আর রাতে আবার অন্য কারোর সাথে। এই সামাওবাদ ওর বাবা ওবায়দুর রহমান বেগম জিয়ার পিঠে ছুরি মারছিল মহাসচিব হিসাবে। বেগম জিয়া তাকে লাথি মেরে বের করে দিছিল। ওবায়দুর তারেক রহমানের নিরাপত্তা কারা দিচ্ছে? তারেক রহমানের নিরাপত্তা যে অবস্থা আমরা দেখেছি, যেদিন থেকে তিনি দেশে এসেছেন ওদিন থেকেই কড়া নিরাপত্তা। শুধু কি বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে, নাকি আসলে তারেক রহমানের পিছনে বা তারেক রহমানের সাথে নিরাপত্তা দিচ্ছে ভারতীয় এজেন্ট, ভারতীয় গোয়েন্দারা? কারণ তার নিরাপত্তা নিয়ে অনেক সংশয় বা অনেক প্রশ্ন কিন্তু উঠেছে। তারেক রহমান সাহেব যেদিন থেকে দেশে আসছেন সেদিন থেকে তারেক রহমান নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন, নানা আলোচনা। তো তারেক রহমানকে শুধু বাংলাদেশের আর্মিরা নিরাপত্তা দিচ্ছে, নাকি আসলে তার নিরাপত্তার এই বেষ্টনের ভিতরে ভারতীয় সদস্য বা গোয়েন্দারাও নিরাপত্তা দিচ্ছে? এই প্রশ্নগুলো উঠে এসেছে এবং এই প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন কয়েকজন রাজনৈতিক আলোচক এবং সাবেক কর্নেল হাসিনুর রহমান এবং জ্যাকব পিল্টন। আলোচনা শুনলে বুঝতে পারবেন তারেক রহমানের নিরাপত্তা একরকম, অন্যদের নিরাপত্তা আরেক রকম, এবং তারেক রহমানের নিরাপত্তার নামে তার আশপাশে যারা আছেন তারা কি আসলে তারেক রহমানকে হত্যারও কোনো পরিকল্পনা করতে পারেন কিনা। চলুন আমরা আলোচনা শুনবো। একটা ইনস্টিটিউট যখন গড়ে উঠে, ওই ইনস্টিটিউশনের ইঞ্জিন যদি খারাপ দিকে যায়, দেন দ্যাট ট্রেন or that plane or that ship will never reach to their destination. বাংলায় বলি, কোন একটা ট্রেনের ইঞ্জিন যদি বিকল হয় এবং ক্যাপ্টেন যদি খারাপ হয়, ওই ট্রেন কোনোদিনই তার গন্তব্যে পৌঁছবে না। এ কথা কি শুধু নীল গ্রাসি টাইসন বলছে? না, ব্যক্তি জীবনে আপনারা তাকায় দেখেন, একটা পরিবারের বাবা যখন ভুল দিকে যায়, রং পথে যায়, বা মা যদি রং পথে যায়, ওই পরিবার কি কখনো তাদের ডেস্টিনেশন সেট করতে পারে? ওই সন্তানরা কি কখনো ডেস্টিনেশনে সফলতা আশা করে? এটা করে না। আজকের অনেকে আমাকে বলে, জেকব ভাই আপনি অনেক সময় কথাবার্তার মধ্যে ফিলসফিক্যাল একটা সাইড নিয়ে কথা বলতে যান। উদ্দেশ্য একটা, আমি বড় আপেল, আমি দুনিয়ার সবকিছু বুঝি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য না। সমস্যা একটা জায়গায়, আমরা কালচারালি এমন এক পজিশনে দাঁড়াই আছে, আপনাদেরকে আইসক্রিম দিলে কইবেন আইসক্রিম খাইতাম না, অন্য কিছু দাও। আপনাদেরকে যদি কোকের বোতল দেয়, আপনারা না কোকও খাইতাম না, আমাদেরকে মদ দাও। আপনাদেরকে মদের জায়গায় বিয়ার দিলাম, না ওইটাও খাইতাম না, আমাদেরকে এখন ভদকা দাও। অর্থাৎ কি জানেন, আপনাদেরকে আমি ঘুম থেকে জাগাতে চাই। আপনার কি মনে হয় আমি যদি হাসিনা শেখকে বলতাম, আপা দেশের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আমার জনগণকে মুক্তি দেন, আপনার মনে হয় হাসিনা আমার কথা শুনতো? হাসিনা আমার কথা শুনবে? কিন্তু কি কইলে হাসিনা শুনবে? আমি যদি কই চুতমারানি, ভারতীয় চুতমারানি, আমার কথা শুনিস না, হাসিনা কইবে জেকব মিল্টন গালি দেয়, ওর স্বভাব ভালো না। অর্থাৎ আমাদেরকে জাগতে হবে রে ভাই। আজকের আমরা সবাই বিএনপির জয় জয়কার শুনছি, বিএনপি সরকার গঠন করবে, কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? জিয়ার পার্টি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া পলিটিক্যাল পার্টি, এটা খারাপ হওয়ার তো কোনো রিজন নাই। আর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাই। End of 50th, I believe, at that time, George Herbert Walker Bush, he was the head of CIA. আপনারা সিআইএ বুশ সম্পর্কে বেশ কিছু কথা আছে। সবাই বলে নিজের মেধায় জর্জ হার্ভার্ড ওয়াকার বুশ ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফেল করছিল। আপনারা জানেন না, হয়তো গুগল করে দেখেন। এই জর্জ হার্ভার্ড ওয়াকার বুশ, তার বাবা ছিল প্রেসকট ওয়াকার বুশ, সে ছিল এ সিনেটর ফ্রম কানেডিকাট। যখন তার ছেলে ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফেল করলো, ওই সময় প্রেসকট ওয়াকার বুশ কি করলো? $10,000 ডোনেশন দিল। কোথায়? ইয়েল ইউনিভার্সিটিতে। অ্যাডমিশন হয়ে গেল। এখন বলবেন ভাই আমেরিকায় ওইটা হয়? ওই তো না, মানে আপনারা বাংলাদেশে বসে কইবেন কাপড়া উতার,
আর আমেরিকা হইব না। ইটস এ ক্যাপিটালিস্ট সোসাইটি। নাও কথাটা কেন টানলাম? One day that George Herbert Walker Bush become the president of America. এখন জর্জ হারবার্ট ওয়াকার বুশকে নিয়ে একটা কথা আছে। সে তার ছেলেকে বলছিল that you do not have any quality to run a nation. The time he uttered that sentence, his son, George Walker Bush, was the governor of Texas. He became the president. Guess what? At that time, he says something. A leader can become stupid, but if that leader is committed towards his nation, he should surround himself with good people, with brainy people, with the smart people. That's what it is. কে বলছে? জর্জ বুশ। এখন উদাহরণগুলো কেন টেনেছি? বিএনপির বর্তমান নেতৃত্ব আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নো ভারপ্রাপ্ত, নো অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো তারেক রহমানের বিভিন্ন দিক নিয়ে দেশে আলোচনা হচ্ছে, কত সুন্দর কথা বলছে। উনি গতকালকে না পরশুদিন বলেছে মা আয়েশার নেতৃত্বে নাকি বদরের যুদ্ধ হইছে। কত বড় জ্ঞানের কথা, ঠিক আছে, কত বড় জ্ঞানের কথা, এত বড় জ্ঞানের কথা জীবনে শুনছেন? তারপরে উনি লন্ডন থেকে এসে বলছে ডক্টর কিং এর মতো আই হ্যাভ এ প্ল্যান। সোফার আমরা দেখছি উনি একটা ফ্যামিলি কার্ডের কথা কইছে। We don't find any substance in that plan. I don't know where that plan comes from. এবং উনার চারিদিকে বসে আছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমি যার দিকেই তাকাই ওখানে আমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এটা দেখি না। তাহলে আমি কি দেখি? ওনার চারপাশের যে নেটওয়ার্ক সেখানে আমি বসা দেখি সারে জাহা সে আচ্ছা। আরে ভাই, সারে জাহা সে আচ্ছা এ গোলালু তো আমাদের না। আজকের আমরা ওনার সারাউন্ডিং, ওনার অর্জন, ওনার ভিশন, ওনার নির্বাচনী ইস্তেহার এগুলোর উপর একটু কথা বলবো। পাশাপাশি আমরা কথা বলবো জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল এবং তাদের কিছু হঠাৎ করে কিছু আমিরের কিছু কথাবার্তা এবং দলীয় কিছু সিদ্ধান্ত অনেক সময় বিতর্কের তৈরি করে, কিন্তু এগুলো আলোচনা সাপেক্ষ, আমাদের আলোচনা করতে হবে। কেউ ভালো করলে আমরা ভালো বলবো, কেউ সত্যি বললে আমরা সত্যি বলবো, কেউ মিথ্যা বললে সেটা মিথ্যা। সাবজেক্টটাই, এর বাইরে আর যাওয়া যাবে না। আজকের আই এম বিং প্রাউড টু হ্যাভ টু জেন্টলম্যান। One is a renowned civil rights activist, human rights activist. He is none other than Colonel হাসিনুর রহমান বীর প্রতীক। আমরা ওনাকে পেয়েছি এবং ওনার সাথে আরেক ভাইয়ের সাথে হঠাৎ করে ওনারই থ্রুতে আমার আরেক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। He is also someone is to serve for Bangladesh Army. Let's have discussion on those topics with them. স্বাগত জানাচ্ছি কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনাকে। ভাই আপনার মাইক্রোফোনটা অফ, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আমাকে আজকে অনুষ্ঠানে ডাকার জন্য আমি গর্বিত। অশেষ ধন্যবাদ আপনাকে আর আপনার দর্শকদের। ওকে হাসিন ভাই, you look fantastic. A man should look the way he is. I'm so happy to have you on the show. আপনি ভালো আছেন ভাই? হাসিন ভাই আপনি ভালো আছেন তো? আমি অনেক ভালো আছি। আজকে মাশাআল্লাহ, আমরা ছিলাম একটা অনুষ্ঠানে। আমি বেশ ভালো ফিল করতেছি আজকে। ওয়ান্ডারফুল। এরপরে আমি স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধেয় ভাই, আমি ওনার পুরো নামটা দেখতে চাচ্ছি স্ক্রিনে, ব্রিগেডিয়ার জেনারেল ATM জিয়াউল হাসান। ব্রিগেডিয়ার জিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। Walaikum Assalam. Thank you very much for calling me in your show. It's a very vibrant show. You have a huge number of fans, and you are very point blank in আপনার কথাবার্তা খুবই একবার straight forward. কোনো রকম মানে ইনিয়ে বিনিয়ে কথা নাই আর কি, for which you are very much famous. Thank you, and thank you to all your audience. ব্রিগেডিয়ার জিয়া, আমি শুধু ঠান্ডা মাথায় ভাই একটা কথা বলবো, একটা বাচ্চা কতকাল বাচ্চা থাকবে? গত 54 বছর দেশের 7.5 কোটি থেকে 18 কোটি মানুষ এখনো যদি বাচ্চা থাকে,
মুখে যদি ফিডার নিয়ে ললিপপ চুষে, তাইলে এই জাতিটাকে আমরা তৈরি করবে কবে? সবাই শুধু বলবে একটু ভদ্রভাবে কথা বলেন, সৌজন্যতা বোধ নিয়ে কথা বলেন। ভাই, ভদ্রতা সৌজন্যতা বোধ নিয়ে আপনারা ইউনিফর্ম পরে অপারেশন ফিল্ডে সফল কবে হয়েছেন? আমাদের তো ভাই একটা পর্যায়ে তো বলতে হবে এনাফ ইজ এনাফ, লেটস গো এন্ড বিল্ড সামথিং এন্ড লিভ ইট ফর আওয়ার নেক্সট জেনারেশন। আমি কথাটা শুরু করবো হাসিনুর রহমান বীর প্রতীক। সরওয়ার আলম সহকারী প্রোগ্রামার বঙ্গভবন, তাকে ডিবিতে নিয়ে এখনো বসায় রাখছে। ইজ ইট জাস্ট আই ওয়াশ লাইক আমাদের হাদির হত্যাকারীকে অ্যারেস্ট করতেছে, কালকের মারে করে, পরশুদিন বৌরে করে, এবং পরবর্তী সময় এক সময় হারাইয়া যায়? সাবজেক্টটা কি ওইদিকে যাচ্ছে, নাকি আপনি মনে করেন ইজ গোনা কনক্লুড? হাসিন ভাই। ভাই বিসমিল্লাহির রহিম, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খুব দুঃখজনক আমরা এই নোংরা কর্মকাণ্ডগুলি কেমনে করে করি। একটা ঘটনা ঘটাইলেন, তারপরে আবার আপনার ঝাড়ু মিছিল করলেন, সাথে সাথে বোঝা যাচ্ছিল সামথিং রং। জামাত ইসলাম পরিষ্কার করে এবং তাদের আইটি দিয়ে সম্পূর্ণ জিনিস পরিষ্কার করে দিয়েছে কারা জড়িত। এবং এর প্রেক্ষাপটে আমি আশা করি নাই হয়তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতারা কথা বলতে পারে, বিএনপির তারেক রহমানও কথা বলছেন। এটা আসলে কোনো মতে যায় না শহীদ জিয়ার সাথে বা খালেদা জিয়ার সাথে। আমরা এত নোংরা কথা বলা উচিত না। তারপরে বলবো যে সরোয়ার আলম অ্যাটলিস্ট ডিবি তাকে নিছে এবং আইনের যে বিধান সেটা না পালন করে দোষটা চাপানো হবে, দোষ চাপবে সরকারের উপরে। কত সুন্দর একটা সিস্টেম ছিল, কেন ভাই একজনকে নোংরা জিনিস নিয়ে করতে বলতে হবে? আরো হ্যাক করতেছে। এই ধরনের রাজনীতি আমরা চাই না। আপনার কমিটমেন্ট চাই, কি করবেন না করবেন সেটা বলেন, কিন্তু একজন নামে নোংরা জিনিস ছড়াবেন এই নারী সংগঠনের ব্যাপারে। তারপরে ভাই আজকে সুন্দর করে জামাতের আমির পরিষ্কার করছেন, বলছেন যে মন্ত্রী পরিষদে নারীদের দেখতে পাবেন, গ্রহণযোগ্য পরিমাণ। আমার মনে হয় মানুষ আশ্বস্ত হয়েছেন এইসব ব্যাপারে। আমার খুব আসলে আমরা বাংলাদেশের নাগরিক, কেন একজনের নোংরা জিনিস নিয়ে আলোচনা করব, মিথ্যা জিনিস আলোচনা করব? আর ওই লেভেলে আপনাদের নামে যখন আনন্দবাজার পত্রিকায় কথাবার্তা বলা হলো, কোনো কথা তো কেউ বলেন নাই এখনো, যে কমিটমেন্ট করে আসা হয়েছে, এগুলি তো কোনো কথা বলেন না। কোথায় আপনি ভুলে গেছেন? গুম খুন নিয়ে বিচারে কোনো কথা বলেন নাই, বিডিআর ইস্যু নিয়ে কোনো কথা বলেন নাই, শাপলা চত্বর নিয়ে কোনো কথা বলেন নাই। আমরা তো এগুলি শুনতে চাই, আপনারা সেগুলি বলেন না। যেসব জিনিস বলেন, এখন এই ঝাড়ু মিছিল করে ভোট বাড়ছে না কমলো আরো? আপনারা নিজেরাই নিজের বিপদে। আমি আসলে ভাই এই জিনিসটা নিয়ে খুব বিব্রত। এই বিএনপির মতো একটা এত বড় পুরানো দল কতগুলি আউল ফাউল লোক নিয়ে চলতেছেন, তারা এই কাজগুলি করতেছেন, বিএনপি ভাবমূর্তি নষ্ট করতেছে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাই হচ্ছে। তাদের কোনো ক্ষমতা দেওয়া হয় না শহীদ জিয়ার দলটাকে নষ্ট করার। এই ক্ষমতা তাদের দেওয়া হয় না, তাদের না পারে ভিন্ন কথা। আদেবাদের লোক নিয়ে কত জ্ঞানী লোক আছে, তাদেরকে নিয়ে আসুন। এইভাবে আপনি যেটা বলছেন, জ্ঞানী লোক থাকতে হবে আশেপাশে। আমি কোনো জ্ঞানের কোনো লোক দেখতেছি না। আর এই ধরনের অপকর্মগুলি করতেছে একের পর এক। আমি আসলে বিব্রত ভাই, সত্যিকারের অর্থে বিব্রত। এরকমটা আশা করি না বিএনপির কাছে। আপনি কি মনে করেন যে এই সরওয়ারে আলম তাকে যে গ্রেফতার করা হয়েছে, আপনি কি মনে করেন এর আসলে ইনভেস্টিগেশন রিপোর্টটা বেরিয়ে আসবে, অথবা এটা নিয়ে কোনো আলাপ আলোচনার দিকে যাবে, নাকি জাস্ট আই ওয়াশ? এটা তো আইওয়াস তো অবশ্যই হবে, বাট ক্রিমিনাল ইজ আইডেন্টিফাইড। আমার কথা হলো ভাই, সরকার সম্পূর্ণভাবে, বিশেষ করে আমি বলবো আচরণবিধি যা মনে হচ্ছে, আমাদের গোয়েন্দারা যেভাবে কিভাবে এনএসআই ডিজি যায় আমার বলেন, তারা দিয়ে দেখা করতে, এটা কি যায়? কখনো পৃথিবীতে হয়েছে? কখনো কোনোদিন হয় নাই। তারপরে মনে করেন যেসব কর্মকাণ্ড আমরা শুনতেছি অফ রেকর্ড, সবকিছু কাভার করতেছে। জোর করে হলে বিএনপি ক্ষমতা আনতে হবে। আপনি জোর করে কেমনে ক্ষমতা আনবেন বিএনপিকে? জনগণ ভোট না নিলে? জনগণের কাছে যান, জনগণকে কোলে আপন করে নেন। তা তো করতেছেন না, কারসাজি করার চেষ্টা করতেছেন। এবার যদি কোনো গ্যাঞ্জাম বাজে, একটা সেক্টরে আমরা অ্যাড্রেস করতে পারতেছি না, এদের গোয়েন্দা। আমি তো মনে করি ভাই, গোয়েন্দাদের কোনো কাজ নেই নির্বাচনের পূর্বে গোলযোগ হলে তাই সেই দায়িত্বের গোয়েন্দার, বা নির্বাচনের দিনে কোনো গোয়েন্দার কাজ নাই। আমি চাই না ব্যক্তিগতভাবে কোনো গোয়েন্দা, কোনো ইলেকশন কমিশনার তথা এই যে যারা জেলা জেলা দায়িত্বে থাকবেন,
এদের সাথে কোনো রকম যোগাযোগ করবে না, তাহলে আমরা সন্দেহ করব। হাসিন ভাই, আমি আর আপনি উই আর হিটিং অ্যারাউন্ড দ্য বুশ। স্ট্রেট আমার নিজের ওপিনিয়ন। সারওয়ারে আলমকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। কারণ সরওয়ারে আলমকে যদি ঠিকমতো ইন্টারোগেট করে, আমি ঠিকমতো ইন্টারোগেট করা তৃতীয় বিশ্বে বাংলাদেশের আর্মি ইন্টেলিজেন্স অথবা ডিবি যেভাবে ইন্টারোগেট করে উলঙ্গ করে পাছায় ডিম ঢুকায়, আমি ওইটার কথা বলতেছি না। ইন্টারোগেশন ইজ ইন্টারোগেশন, দেয়ার ইজ এ সিস্টেম এন্ড দেয়ার ইজ এ স্পেসিফিক রুল হাউ টু ইন্টারোগেট সামবডি। নাও ইন্টারোগেট করলেও আপনি মনে করেন কিনা সারওয়ার আলমকে দিয়ে স্বীকার করানোর পরে জেনারেল ওয়াকার এই সাবজেক্টটাকে বাইরে যেতে দেবে? কারণ বাইরে যারা একটু ডাইল ভাত খাইয়া মানুষ হয়েছে, মায়ের দুধ খাইয়া মানুষ হয়েছে, প্রত্যেকটা লোক জানে বঙ্গভবনে যতগুলো অপকর্ম হয় তার পিছনে ওয়াকারের হাত আছে। তো আপনার কেন ভাই মনে হয় যে ওয়াকার এটা বাইরে যেতে দেবে? আপনার এটা কেন মনে হয়? মনে হয় মানে এখন যদি এটা বাইরে যায় বিএনপির এগেনস্টে যাবে। আমি বুঝি না সেনাবাহিনী কেন বুঝে না, যদি কোনো অপকর্ম ঘটে দোষটা সেনাবাহিনীর ঘাড়ে পড়বে। জনগণ কিন্তু ক্ষেপে আছে, অনেক অপকর্ম হয়েছে, তারপরও অনেক অপকর্ম আমরা করছি অতীতে এবং অনেক পরও আমরা করছি। বিপ্লবের সময় যে সফলজনক ভূমিকা রাখছে শেষ অংশে, এটা হারাবে। তাও একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা তো সব জনগণের চোখ তো ক্যান্টনমেন্টের দিকে। এবার যদি কিছু হয় দোষটা ডিজিএফআই ঘাড়ে পড়বে এবং তার বিল্ডিং একটা থাকবে না, বলে দিলাম। এবং আমরা একটা বুঝতেছি কথা, যে একটা ওয়াকার তো সে কাজ হাসিন ভাই, করবে গোয়েন্দার মাধ্যমে। ওয়াকার তো কাজ করবে গোয়েন্দার মাধ্যমে। তৃণমূলের কোনো সেনাবাহিনী অফিসার কোনো অপকর্ম করবে না, আমি গ্যারান্টেড। হ্যাঁ, কাজ করলে গোয়েন্দারা করবে। তা আমি কথা হলো গোয়েন্দার কোনো কাজ নাই নির্বাচনের দিনে, কোনো কাজ নাই এই ডিসি অফিসে ঘুরে থাকা রিটার্নিং অফিসারের সাথে। দে শুড হ্যাভ এনি জব, দে শুড রিল্যাক্স। তারা যদি করে দায়িত্ব তো ওই রিটার্নিং অফিসার বলবে গোয়েন্দার আদেশে করছি, এইসব শুনতে চাই না। যদি হয় খবর আছে, ওকে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধবে, এর জন্য দায়ী সেনাবাহিনী। ওকে হাসিন ভাই, এবার আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়া সাহেবের কাছে যাব। জিয়া সাহেব, আমি একটা কথা, আপনি আপনি যে বিষয়টা হয়েছে 4:37 জামাতের আমির সাহেব উনি কেরানীগঞ্জে বক্তৃতা দিতেছিলেন যেই মুহূর্তে টুইটটা করা হয়েছে। এখন দ্য টাইম এ পারসন ইজ গিভিং স্পেস ইন এ পাবলিক, সামনে হাজার হাজার লোকের সামনে যিনি স্পিচ দিতেছিল, ওই সময় কোনো একজন মানুষ টেলিফোন হাতে নিয়ে তার ডিভাইস থেকে 4 লাইন বা 5 লাইনের একটা টুইট করার ক্যাপাসিটি থাকে কিনা? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি আর্মিতে যোগ্যতা ভিত্তিক বিচারে খুব দায়িত্বশীল পজিশন আপনি হোল্ড করেছেন। ব্যক্তি জিয়াকে যদি আপনি জিজ্ঞাসা করি, বাট আপনি হাজার হাজার লোকজনের সামনে বক্তৃতা দিতেছেন, ওই মুহূর্তে আপনার দ্বারা একটা টুইট করা সম্ভব কিনা 4 থেকে 5 লাইনের? না, প্রথম কথা অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা তো প্রথম কথা হলো জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু উনি যখন কথা বলেন উনি কিন্তু ওনার আশেপাশে কোনো ফোন থাকে না, মাইক্রোফোনের আশেপাশে কোনো ফোন থাকে না। হি স্পিক্স রাইট ফ্রম দি মেমোরি অ্যান্ড হি ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার। ওনার কথার ভিতরে কোনো ডিসকানেক্ট নাই, মানে একটা সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে ট্রানজিশন যেটা বলি আমরা, এই ট্রানজিশনে ওনার কোনো জড়তা নাই। ইট ইজ এ কন্টিনিউয়াস ফ্লো অফ টক এবং অল আর রিলেভেন্ট ওয়ান আফটার দি আদার। এটা মনে হয় যেন ওনার সাজানো সবগুলি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে যারাই এটা করেছে মোস্ট প্রবলি দে নিড টু ডু মোর প্ল্যানিং, যে তার লোকেশনটা চিন্তা করা উচিত ছিল, মানে টু মেক ইট বিলিভেবল। তো এই when you do a wrong thing you always leave the sign that this is being done wrongly without planning. খুবই কাঁচা প্ল্যানিং আমি বলবো। আর একটা জিনিস হলো ওনার ব্যক্তিগত যে আচরণ, আজ পর্যন্ত আমরা যা দেখেছি, মানে রাইট ফ্রম আফটার দি, আমি তো অ্যাকচুয়ালি ওনাকে চিনি, আমি অনেক ছোট ছিলাম, মানে ইয়াং অফিসার ছিলাম উনি যখন ইলেকশন করে 91-এ। উনি কিন্তু সিলেট 1 আসন থেকে প্রথম উনি কিন্তু আপনার ইলেকশন করেছেন এবং সেই আসনে সম্ভবত সাইফুর রহমান সাহেব ছিলেন ওনার প্রতিদ্বন্দ্বী। তো উনি কিন্তু সেই আসন থেকে তখন উনি মানে নির্বাচন করেছেন। আমি ওনার নামটা কিন্তু সিলেটেই জানি। এরপরে যখন আমি দেখলাম যে জামাতের টপ লিডারদেরকে ফাঁসি টাসি দিয়ে
একবারে ক্লিন আপ করে ফেলা হয়েছে, তখন উনি হি কেম টু লিডারশিপ, এবং সেই থেকে উনি কিন্তু জামাতের আমির, মোস্ট প্রবলি দিস ইজ হিজ থার্ড টেনিউর হি ইজ পাসিং। এবং উনার যে কথা আমরা যে পর্যন্ত যেটা শুনেছি, উনি কিন্তু এই ধরনের মানে বাজে লেখার মতো মানসিকতার মানুষ না, নোবডি উইল বিলিভ ইট। সুতরাং উনি যদি এটাই যদি ওনার টুইট থেকে করা, যেটা যদি অন্য কেউ হতো হয়তো বা এটা বিশ্বাসযোগ্য হতো, এই নো ওয়ে মানে জামাতে আমিরের কথাবার্তা থেকে এটা কখনোই আসে না। আর অ্যাকচুয়ালি আমাদের দেশের এখন কিন্তু এই যে এই মুহূর্তে পার্টির টপ লিডারশিপ যারা, আমরা কিন্তু এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটা আশা করেছিলাম যে তাদের ভিতরে একটা পজিটিভ কালচার, এই যে শেখ হাসিনার সময় যেটা ছিল, সে তো কোনোদিন ভালো কথা কাউকে বলতে পারে নাই, তার মুখে কোনো সুনাম নাই, কোনো প্রেইজ নাই, কোনো গ্র্যাটিফিকেশন নাই, কিছুই নাই। সো আমরা ভেবেছিলাম যে যেহেতু ওই ক্যারেক্টারটা ইজ লস্ট ফ্রম দি, যার কারণে কিন্তু পুরো পার্টিটা কন্টামিনেটেড, এভরিবডি ইউজ টু ডু দিস অ্যাবিউজ। তো আমাদের এখন যে পলিটিক্সটা চলছে, এখানে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু খুবই, they were all under lot of discrimination, lot of torture, they had a very difficult life for 15-16 years, এবং তাদের তো অ্যাটলিস্ট একে অপরের প্রতি সহমর্মিতা থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত। আর রাজনীতিতে যদি পার্টি হেড যদি একজন আরেকজনকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু এই পলিটিক্স কিন্তু এখন যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ভঙ্গুর। আমি একটু আনঅফিসিয়াল আমি শুনেছি যে ডক্টর শফিকুর রহমান উনি ঢাকা 17-র যে জামাতের ক্যান্ডিডেট আছে তাকে স্পেশাল কশন দিয়েছেন উনি, যে আপনি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আপনি নির্বাচন করছেন, আপনার কথাবার্তা হতে হবে অত্যন্ত সংযত, এবং উনি কিন্তু একটা দলের নেতা, আমি চাই না যে আপনি কোনোভাবেই ওনার মান সম্মানকে আপনি ক্ষুণ্ণ করে কোনো কথা বলেন। এই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং এটা উনি খালি ডাক্তার খালিদুজ্জামান না, উনি বরং উনার লেভেলের বা উনার পরের লেভেলের যারা সিনিয়র লিডার সবাইকে কিন্তু এই কথাটা বলেছেন যে আপনারা যখনই কথা বলেন, বিশেষ করে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান প্লাস বেগম খালেদা জিয়া ছিল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, এবং উনার প্রতি এনাদের যে রেসপেক্ট, প্লাস খালেদা জিয়া যখন উনি রাজনীতি করেছেন, যে ইসলামী ধারার যে রাজনীতিবিদরা ছিলেন তাদের প্রতি কিন্তু উনি খুব রেসপেক্টফুল ছিলেন, এবং উনি একটা স্পেশাল ট্রাস্ট ছিল এদের উপরে। এই জামাতের সঙ্গে বিএনপির যে আলাদা করার এই যে চালটা বা এই স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, এবং এটা মানে ব্রুট মেজরিটিতে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু ব্রিগেডিয়ার জিয়া, আপনি বেয়াদবি নেবেন না, আপনাকে আমি একটু থামাই। আপনি যেটা বলছেন মিউচুয়াল রেসপেক্ট বিটুইন লিডারশিপ, আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে ডক্টর শফিক সাহেব এই কথাটা বলছে, সাবজেক্টটা কিন্তু রেসিপ্রোকাল হওয়া উচিত। এক্স্যাক্টলি শফিক সাহেবও সম্মান করবে, তারেক সাহেবও সম্মান করবে, এটা হওয়া উচিত না? অফকোর্স এটা যদি হয়, ফর এক্সাম্পল কর্নেল হাসিন ইজ তারেক রহমান, হি ইজ দ্য চেয়ারম্যান অফ বিএনপি, হঠাৎ করে এ ধরনের একটা টুইট আসলো ওনার নামে, কর্নেল হাসিন কি দলের নেতা হিসেবে ডক্টর শফিককে একটু ফোন করে বলবে না যে চাচা বা আঙ্কেল বা ভাই এই টুইটটা আপনি করেছেন কিনা? উনি কি এটা ভেরিফাই করতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, এবং এটা তো একটা, এটা মনে করেন সেটা নাই করলো, যখন এটা অলরেডি জানা গেল যে এই ঘটনাটা ঘটেছে, এইটারও কিন্তু একটা সৌজন্যবোধ, যে হি কুড জাস্ট গিভ এ কল দ্যাট আমি শুনলাম এরকম একটা ব্যাপার, দিস ইজ ভেরি আগলি, ইট ক্যান হ্যাপেন টু মি অ্যাজ ওয়েল, সো আই ফিল টোটালি ডিসগাস্টেড অন দ্য ভেরি অ্যাটেম্পট অফ অ্যাসাসিনেটিং অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার, যেটা আমি কোনোভাবে সমর্থন করি না, এবং আই অ্যাম বিসাইড ইউ অ্যান্ড উই উইল টুগেদার উইল ফাইট দিস সাইবার হ্যাকার্স। এই যে এটা কথা, এটা যে তারেক রহমানকে একটা কোন একটা লেভেলে তার রেসপেক্টটা বেড়ে যেত। এই যে পার্সোনাল, অ্যাকচুয়ালি পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস দ্যাট পার্সোনাল, এই যে রেসপেক্টিং আদার্স, এটা যে কত তাকে এলিভেট করে, এই বিষয়টা মনে হয় আমাদের রাজনীতিবিদদের ভিতরেই নাই, এবং এটা খুবই একটা দুঃখজনক একটা চিত্র আমরা দেখছি। মানে ইউ আর এ কম্পিটিটর, ইউ আর নট এনিমি টু ইচ আদার। ট্রু, আই এগ্রি। আপনাকে আমি এটার উপরেই একটা কথা, এই সাবজেক্টটাকে আমি কনক্লুড করবো, অন্য বিষয়ে যাব। আপনি কি মনে করেন
যে তারেক রহমান এন্ড বিএনপি সোফার এই বিষয়টাকে ঠিকভাবে হ্যান্ডেল করেছে বলে আপনি মনে করেন? I don't think so. I don't think. ওকে, এখন আমি আমার ইন্ট্রোডাকশনে একটা কথা বলছি, একটা ট্রেনের ইঞ্জিন যদি লাইনচ্যুত হয়, ওই ট্রেন কি কখনো গন্তব্যে পৌঁছে? জি না, আপনার কাছে আমি না, প্রশ্ন করছি। এটা হ্যাঁ বুঝতে পারছি। এটা তো আপনার কখনো ড্রাইভার ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরো দলটা কিন্তু তার চাল চলন, তার কন্ডাক্ট, তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, এগুলোর উপরে কিন্তু ইট ইজ অল মানে এইটার ইফেক্টটা এন্টায়ার দলের উপরে পড়বে। সুতরাং ওকে, এইখানে যদি টপ লেভেলে যদি এই অবস্থা হয়, নিচের দিকে কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে। সুতরাং একটা এই কথা, কথাটা একটা কথা আপনি আমাকে বলছেন, গত 16 বছরের অপশাসনের জন্য কন্টামিনেশন উইদিন দ্য সোসাইটি, উইদিন দ্য ফ্যামিলি, উইদিন দ্য পলিটিক্যাল এরিনা, টোটাল জিনিসটা কন্টামিনেটেড। আর এই কন্টামিনেশন শব্দটাকে যদি আমি ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা করতে যাই এবং আপনাকেই প্রশ্নটা করি ব্রিগেডিয়ার জিয়া, the entire BNP leadership and people of Bangladesh, everybody are under the impression of a smoke. তারেক জি আইসা বললেন আই হ্যাভ এ প্ল্যান, এবং প্ল্যানের মধ্যে সোফার আমরা দেখলাম ফ্যামিলি কার্ড, এবং গত পরশুদিন শুনলাম মা আয়েশার নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছে। এর বাইরে কি আপনি কোনো প্ল্যানের কথা জানেন বা শুনেন? আপনি বলছেন কন্টামিনেশন, আই অ্যাগ্রি, আই ডোন্ট ডিসঅ্যাগ্রি, বাট আদার দেন স্মোক আপনি আর কিছু দেখছেন কিনা সোফার? না, আমি তো মনে করেন যে আমি ফিল করি, মানে ইফ আই ওয়াজ ইন হিজ পজিশন আই উড হ্যাভ হ্যাড এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। বাট আমার কাছে যেটা মনে হয়, হি হ্যাজ এ প্রি-সেট থিংস অ্যান্ড হি জাস্ট প্লেইং ইট। এই প্রিসেট যে প্ল্যান, দ্যাট প্ল্যান উইল নট ওয়ার্ক ইন এনি পলিটিক্স। অ্যাকচুয়ালি পলিটিক্স চেঞ্জেস অলমোস্ট এভরি ডে, even the morning in the evening the mood might be different. একটা incident can redirect or it can simply show a different result in your support. আর একটা জিনিস হলো যে আমাদের এটার আরেকটা কারণটা হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আনফরচুনেটলি আমাদের মিডিয়া, দে হ্যাভ গিভেন হিম এ ফিলিং অ্যাকচুয়ালি ইউ আর আনচ্যালেঞ্জ, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইউ। এই যে একটা ফিলিংস দেওয়া, and that's how Hasina was created. And the same way the media is cooking Mr. Tariq Zia to be another, maybe another autocrat. But that particular, এবং এটা কিন্তু this is just the beginning. এটা কিন্তু শুরু হয়ে গেছে। It's a huge race going on. Who could be a better oiler than the other? আপনি একটা কথা বলছেন, আপনি একটা কথা বলছেন, আমি ওই কথাটাকে পিক করি। It seems like Tarek Rahman, he is executing some of the stuff which has been pre-planned while he was in London. Right. প্রি-প্ল্যান করে এসে এবং প্রি-প্ল্যানের উপরে কাজ করছে। মানে this is my feeling. No, this is not your feelings. Those are the feelings of 17-18 crore people. That's not your feelings. That's and my everybody feelings is too. frustrated. Even আমি আপনাকে একটা কথা বলি, I even in some of the very senior এবং very long time political activists, political leaders of যারা একেবারে গ্রাসরুট থেকে উঠে আসছে, ছাত্রদল, যুবদল করে এখন বিএনপিতে আসছে, তাদের মধ্যেও এই ফ্রাস্ট্রেশন। আচ্ছা, এবং ব্রিগেডিয়ার জিয়া, ধরেন আপনাকে যদি বলা হয় যে আপনি বাংলাদেশে এতদিন পরে আসছেন, আপনার সিকিউরিটি প্রবাবলি ইন ডেঞ্জার, উই ক্যান অ্যাসাইন সাম পিপল। এখন আপনি একজন মিলিটারি পার্সোনাল, আপনার সিকিউরিটি ডিটেলস এর জন্য আপনি যদি লোক পিক করেন, আপনি কি তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন না? আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করবেন না? অবশ্যই করবে, চেক করবেন কি? অবশ্যই করবে। ওকে, তো উনি যখন বাংলাদেশে আসলেন, ওনার সিকিউরিটির জন্য সিকিউরিটি চিফ হিসাবে সিলেক্ট করা হলো আপনারই এক কলিগ ওনাকে। জি। ওকে, উনি শুধু ব্রিগেডিয়ার জেনারেলই না, উনি আবার ডক্টরেটও করেছেন, পিএইচডি করেছেন। আমি জানি না হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ হিজ ডিসার্টেশন, ওনাকে করেছেন। আচ্ছা, নাথিং রং। উনি ময়মনসিংহ না টাঙ্গাইল কোন এক জায়গায় বোধহয় বিএনপির মনোনয়নের জন্য চেষ্টাও করেছিলেন। রাইট, ময়মনসিংহ। আচ্ছা, উনি ভদ্রমহিলা বোধহয় ওনার ওয়াইফ, কারণ ওনার ফেয়ারওয়েলে এই ভদ্রমহিলাকে সামনের বেঞ্চে দেখা গেছে। আই উড অ্যাজিউম শি ইজ দ্য ওয়াইফ। ওনার ফেয়ারওয়েলের সময় ওনাকে দেখা গেছে। এখন একটা সমস্যা,
সমস্যাটা একটা জায়গায়। ভদ্রমহিলা হিজাব পরা, বোরকা পরা, যা কিছু পরা আপনারা চোখের সামনেই দেখতেছেন। উনি হচ্ছে ব্রিগেডিয়ার শামসুল ইসলামের স্ত্রী। এখন আমার একটা জায়গায় সমস্যা, সিম্পল ব্যাকগ্রাউন্ড সার্চ আমি দিলাম হুই শামসুল ইসলাম, আমি একটু ব্যাকগ্রাউন্ড সার্চে গেলাম। ব্যাকগ্রাউন্ড সার্চে যাওয়ার পরে আমি হঠাৎ দেখলাম এই একটা ভদ্রলোক, আমি ওনাকে দেখলাম, ওনার নাম অনুপম হাজরা। উনি হচ্ছেন স্টুডেন্ট উইং এর বিজেপির, ভারতীয় বিজেপির সেক্রেটারি স্টুডেন্ট উইং এর অনুপম হাজরা। উনি দিল্লিতে থাকেন। ওখানে হঠাৎ করে আমি দেখলাম বেশ কিছু ছবি চলে আসলো, সেখানে শামসুল ইসলামও আছে, ওনার স্ত্রীও আছে। এখন ওনার স্ত্রী এবং শামসুল ইসলামের এই একটা ছবি বেরিয়ে আসলো। জি, আচ্ছা, যখন এই ছবিটা দেখলাম আমি দেখলাম ফাইন, এ ধরনের একটা ছবি থাকতেই পারে, কিন্তু কাম করে আমি 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 জাস্ট অবাক হয়ে গেলাম, এই ছবিটা চলে আসলো। আচ্ছা ঠিক আছে। ভাই 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 আমি একটা কথা বলি, আমি আর আপনি নাকে চাপ দিয়া বলবো ছি ছি, আর আরেকজনের মাথায় টুপির মতো দিয়া বলবে চলো আমরা তাহাজ্জুদ পড়ি। ভাই একসাথে তো আপনি, ইউ ক্যান নট অ্যাক্ট ইন এ বোথ ওয়ে। ব্যাড ইজ ব্যাড এন্ড গুড ইজ গুড। ওকে, জি, হঠাৎ করে অনুপম হাজরা এই শামসুল ইসলামের স্ত্রীকে হঠাৎ করে রিপ্রেজেন্ট করলেন এইভাবে। আচ্ছা, একটা জিনিস আমি চেক করলাম আমার এখানে বসে, হোয়াট ইজ দিস, চেক করে আমি দেখলাম এই মহিলা ভারতে যেতেন, অর্থাৎ শামসুল ইসলামের স্ত্রী কলকাতায় যেতেন, দিল্লিতে শপিং করতেন, এবং এই অনুপম হাজরার সাথে তার অন্তরঙ্গ বেশ কিছু মুহূর্ত আছে। আপনি এইটা দেখে বলছেন ছি, মাথা নাড়ালেন, আর বাকিগুলা ছবিগুলা দেখাইলাম না, আরো কিছু আছে। তারেক রহমানের রুচিতে যদি বাদে আমি বা ওনার যদি একটু কিউরিয়াস হয় আমি পুরোটা দেখাই দিতে পারবো, আমার অসুবিধা নাই। কিন্তু সমস্যা একটা জায়গায়, এই ছবিগুলা অনুপম হাজরার ওখান থেকে আসার পরে কোন মানুষের আর বুঝতে বাকি আছে যে রয়ের কাছে এই ছবিগুলো আছে? কারো কাছে কি বুঝতে বাকি আছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে এই ছবিটা আছে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়তে এই ছবিটা আছে, অজিত দোভালের কাছে এই ছবিটা আছে, রাজনাথ সিং এর কাছে এই ছবিটা আছে, ইন্ডিয়ান হাই কমিশনে কর্মরত এক ভদ্রলোক আছে রাজেশ অগ্নিহোত্রী, তার কাছে এই ছবিটা আছে, এবং সন্তোষ শর্মা কালবালার সম্পাদক, তার কাছে এই ছবিগুলো আছে। নতুন কিছু না। এখন আমি কিন্তু জেকব মিল্টন XYZ, আমি কিন্তু বিএনপি নেতা না, আমি কোন রাজনীতি করি না, আমি বাংলাদেশের দালালি করি। আপনি ভালো করবেন, আপনার আমি ভালো কমু, আপনি খারাপ কিছু কইবেন একেবারে জাতা কয়ে গালি দিয়ে দেব। এখন আমি তো ভাই দালালি করি বাংলাদেশের, আমার কোনো দায়বদ্ধতা নাই, কারণ বাংলাদেশের কারো কাছে আমি কোনো ওয়াদাবদ্ধ না। কিন্তু আপনি যখন বিএনপির চেয়ারম্যান, আপনার নিরাপত্তার দায়িত্বে আপনি একটা লোককে অ্যাপয়েন্ট করবেন। আমি জেকব মিল্টন যদি এগুলা সব পাইয়া যায়, তারেক রহমানের চারপাশের লোকজনরা তাইলে ভাই কি করছিল? ভদকার বোতল নিয়ে লন্ডনে বসে আছিল, নাকি এটা অ্যাপয়েন্টমেন্টের সময় তারেক রহমানকে কোনো কথাই বলতে দেওয়া হয় নাই? কইছে কি জন্য আমির খসরু মাহমুদ খালেদা জিয়াকে সম্বোধন করত অশিক্ষিত বৃদ্ধ মহিলার নাবালক সন্তান তারেক রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিল। তাইলে উনি কি ওই বাংলাদেশে আসার পরে কইছে তুমি হইছো নাবালক সন্তান, তোমার সিকিউরিটি চিফ আমরা নিয়োগ করব, তুমি কোনো কথা কইতে পারবা না? সাবজেক্টটা কি এইরকম হইছে? আমি প্রশ্নটা সিনুর রহমান বীর প্রতীক আপনারে জিজ্ঞাসা করব ভাই। আসলে ভাই এমন এক প্রশ্ন আমারে করছেন আমার সিনিয়র সামনে, আসলে হয়েছে কি এটা অতি একান্ত ব্যক্তিগত, বাট এই জিনিসগুলি সেন্সিটিভ। আমি এমন কোনো স্কোপ দিব কেন সমালোচনা করা আমার? তারপরে ভাই বাদ দেন রাজনীতি, আমি একটা এরকম একটা স্টাফ রাখবো, আমার পরিবার আমার ধরবে না, আমার মেয়ে আমাকে ধরবে না, বাবা তুমি কি করতেছো এটা, ওইটা কি? সবার দায়বদ্ধ আছে, তার কারণে এত কিছু বুঝেন নাই। ভাবির দোষ আছে, মেয়ের দোষ আছে, আপন বন্ধুদের দোষ আছে, সবাই দুষ্ট, সবাই অসৎ, এবং সবাই কোনো একটা সমস্যা হয়েছে এখানে। এবং শামস কিন্তু বেশ আগে থেকেই তার সাথে পরিচিত।
আমি অনেক আগে তারা দেখছি ওখানে ফিরোজা ওই বাসায় ফিরোজা থাকার সময়। আমার কথা হলো হয়তো মানে কারেকশনে ছিলেন বা হইছে। তারপর ডকুমেন্ট তো রয়ে গেছে ভাই, যেটা বললেন। এই ডকুমেন্টের জন্য মানুষ জিম্মি থাকে। এখন আমি এই ব্যাপারে কি বলবো? এটা কাম্য নয়, এটাই বলবো। আমার নেতার কাছে এটা আমরা চাইবো না, জনগণ চাইবে না। আমি কর্নেল হাসিন আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি কি মনে করেন কিনা তারেক রহমানের পার্সোনাল সিকিউরিটি চিফ যদি ভারতের কাছে, রয়ের কাছে, বিজেপির কাছে দায়বদ্ধ থাকে, সে কি তারেক রহমান তার নিরাপত্তার চাদরে সে সিকিউর কিনা, অথবা তার দ্বারা তাকে ইনফ্লুয়েন্স করা সম্ভব কিনা? আসলে ভাই, আপনার কেন আজকে বিএনপি থেকে আমরা খুব কষ্ট পাচ্ছি? এইসব কারণেই তো। এই আনন্দবাজার পত্রিকায় লেখা হলো উনি কোনো কাউন্টার করলেন না। এই গুম, খুন, শাপলা চত্বর অনেক কিছু হয়ে গেছে। উনি কখনো বললেন না যে বিচার করব। বিডিআর ইস্যু নিয়ে কখনো বলেন নাই বিচার করব। বিডিআর ইস্যুতে ভারত জড়িত। তা আমরা তো সন্দেহ করবই অনেকভাবেই। তো শামসের ইস্যুটা ছোট। বেচারা ওর বউ এটা করছে। বেচারা শামসকে ভালো জানি। এখন দোষ তো তারেক রহমানের, তাও বলব না। তার যে সহযোগীরা আছেন, আমি ভাবিকে দোষ দিব। ভাবির উচিত কন্ট্রোল করা, মেয়ের উচিত কন্ট্রোল করা। আর আশেপাশে তার যারা আছেন, মালেক ভাই টালেক ভাই সবাই দরিদ্র। এরা উচিত হয় আপনি নাই। হ্যাঁ, আপনি ওর মালিক, আপনি ওর ভাই না ভাই, মালেক ভাই এনারা তো কোনো কাছের মানুষ। ওনাদের উচিত ছিল গাইড করা। ওকে ভাই, হ্যাঁ, শামস না ভাই, ভাই, শামস ও পরিচিত, ওনাকে ভাই, এমপি বানাইতো। ভাই, ভাই, ভাই বলেন ভাই। আপনি যে মালিক ভাইয়ের কথা কইছেন, এই মালিক ভাই এই, এবং মালিক ভাইয়ের আরো কিছু আছে। আমি আপনারে দেখাইয়া, মালিক ভাই লোকটারে আমি পার্সোনালি চিনি, আমি আর তারে দোষ দিতে চাইতেছি না। আমার টেবিলে বসে খাইয়া গেছে, আমি শুধু ফোন কইরা কইছি, ভাই সাপ্লাই দেন, একটু রাগঢাক কইরা দেন, একেবারে জনসমক্ষে দেন, ব্যাপারটা কি? কারণ নেতা চাইলে আমি কি করবো, সেলুট দেওয়া লাগবে না? ভাই আর ডুবায়েন না। আমরা আসলে খুব কষ্ট পাই। শহীদ জিয়া, খালেদা জিয়া সন্তান। ভাই, বিএনপিটা ভাই, তার ভাই, গড়া। ভাই। বিএনপিটা তার গড়া। এখানে আসলে নানাভাবে বিব্রত হচ্ছি। কি করব বলুন? আজকে বরিশালে হাসিন ভাই, এই হাসিন সিকিউরিটি ভাই, ফোর্স ভাই, হাসিন ভাই ভাই, সাবজেক্ট আমি, হাসিন ভাই, আমি ভাই এক্ষেত্রে মার্সি দেখাইতে রাজি না, আপনার আমি ছাড়তেছি না। জো বাইডেনের ছেলে দুই এক জায়গায়, ইউক্রেনে যাইয়া এবং আমেরিকায় কয়েক জায়গায় আকাম কুকাম করছে। জো বাইডেন তখন সিটিং প্রেসিডেন্ট। আপনি কি জানেন তার সাজা হয়েছে? আমরা কি তারে ছাইড়া দিছি? আমেরিকান জুডিশিয়ারি কি তারে ছাড়ছে? কোন বিন্দু মাত্র খাতির করছে বাইডেনের ছেলেকে? আরেকটা কথা ঠান্ডা মাথায় আমি বলি রে ভাই, আমি ভুল করলে ওটা ভুল, এবং আপনি ভুল করলে ওটাও ভুল। আমি সাবজেক্টটা আমি এভাবে মানতেই রাজি না যে অমুকের ছেলে ভুল করতে পারে না। হাসিন ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। ব্রিগেডিয়ার জিয়া, আপনাকে আমি প্রশ্নটা করব। জি আপনি বলেন। মিলিটারি পার্সোনাল, আপনি যদি দেখেন, ফর এক্সাম্পল ইউ আর এ ব্রিগেড কমান্ডার, আপনি যদি দেখেন আপনার বিএম অথবা আপনার ঘরে আপনার স্ত্রী অনুপম হাজরার সাথে যাইয়া এই সম্পর্ক লটর পটর জড়ায় গেছে, আপনি মনে করেন কিনা যে আপনার বিএম এবং আপনার স্ত্রী অথবা আপনার ডিকিউ, এদের দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হতে পারেন, এরা আপনাকে ম্যানিপুলেট করতে পারে, এরা আপনাকে মিসগাইড করতে পারে? আমার কথাটা কি লজিক্যাল, নাকি আমি অন্য এতে নিচ্ছি? হ্যাঁ, মিজা, এটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে যে কমান্ডার শুড হ্যাভ হিজ ওন জাজমেন্ট। হি ক্যান গেট দ্য রিকমেন্ডেশন ফ্রম হিজ বিএম, ডিকিউ আর তার স্টাফ, বাট ফাইনাল জাজমেন্ট ইজ হিজ ওন। ইট ইজ হিজ ওন, হি উইল লিসেন টু দেম, বাট জব ইজ টু বি ডান বাই দ্য ইন্ডিভিজুয়াল। এবং এটার জন্য যদি ফেইলার হয়, ই টেক্স অল দ্য রেসপন্সিবিলিটি। আর যদি সে ওই স্টাফের কথা শুনে যদি ফেইল্ড হয়, স্টিল হি কমান্ডার ইজ রেসপন্সিবল। হি ক্যানট টেল এনিবডি দ্যাট মাই বিএম অর মাই স্টাফ হ্যাজ গিভেন মি দিস সাজেশন এবং আমি তার সাজেশন ফলো করে। তখন লোকে বলবে তাহলে তো তুমি না, তুমি ইউ বেটার গেট রিড অফ দ্যাট কমান্ড, লেট ইউর বিএম এন্ড ডিকিউ বিকাম দ্য কমান্ডার। তুমি যদি তার কথাই শুনবা, তাহলে তুমি কমান্ডার কেন? ডিসিশন তো তুমি নিবা। সো এটা কে বলছে না বলছে, ইট ডাজন্ট ম্যাটার। দি লায়াবিলিটি লাইজ উইথ দ্য কমান্ডার। ঠিক আছে তো না? আপনি তো আপনি আপনি ওনার চিফ সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উনার কোনো ওপিনিয়ন ছিল না, উনার কোনো এটা সিদ্ধান্ত নেওয়ার আমি আমি ক্যাপাসিটি ছিল দিস না? অ্যাকচুয়ালি আমি আপনাকে ক্লিয়ারলি বলি, সেটা হলো আই ডিড নট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দি হোয়াট এভার পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন ইউ গেভ। এটার সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না আমার।
এবং I just didn't want to be part of the visual display also. But however, because একটা হলো কি শামস ছিল আমার একেবারে আমার ডাইরেক্ট স্টুডেন্ট এবং I could see him. He was very serious officer at that time. He was a major এবং and he did very well. আমি বলবো যে আমার স্টুডেন্ট থাকা অবস্থায় his performance was excellent এবং আমার ইমপ্রেশনটা কিন্তু ওইটাই, এর বাইরে কিন্তু আমার কোনো ইমপ্রেশন নাই। বাট নাও দ্যাট হি হ্যাজ এ ডিফারেন্ট ক্যারিয়ার এবং এখন যেহেতু আরেকটা ব্যাপার কি, when you become part এই যে সেলিব্রিটির আশেপাশে থাকাও কিন্তু ইউ আর আন্ডার দি মাইক্রোস্কোপ অফ মানে মিলিয়নস অফ পিপল, সো ইউর এভরি অ্যাকশন it has to be taken into consideration. So anybody who does not have a proper, who has a kind of baggage, a baggage has to be left out. If I know that baggage is there, even if I did not know, if I know it now, it has to be addressed. অবশ্যই আমি আপনাকে আরেকটা কথা বলি, আমার my brother was in SSF of Khaleda Zia, in সে লং টার্ম SSF এবং এই জেনারেল রুমির আন্ডারে কিন্তু সে চাকরি করেছে, হ্যাঁ, এবং সে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ওদেরকে সব পুল করে আনা হয়েছিল, বিকজ তখন ওই শেখ হাসিনাকে কাভার দিতে হতো, খালেদা জিয়াকে কাভার দিতে হতো এবং চিফ অ্যাডভাইজারকে কাভার দিতে হতো ওই 2008 ইলেকশনের সময়। সো দি হিউজ নাম্বার। এবারে মিস্টার তারেক আসার পরপরই মানে দেশে আসার আগেই কিন্তু খালেদা জিয়ার টিমে যারা SSF ছিল, যারা একটা প্রফেশনাল, they were all called up and they were told that they will be part of the security. But right after arrival, they were told now he's not going to take anybody from the old team. He's going to have his own team. And ultimately, he did not take anybody. এবং খুবই কিন্তু এই যে বেলাল তাহের, তারপর হচ্ছে ও ছিল, তারপরে হচ্ছে আপনার যে কর্নেল ওর নাম কি, ওই যে 12th তৌহিদ, এরা কিন্তু সব দে আর অল অ্যাবসলিউটলি। এবং ইভেন খালেদা জিয়া যখন মানে ফ্রি ছিল 2018 আগে, এরা কিন্তু প্রচুর মার খাইছে এই আওয়ামী লীগের হাতে, এই খালেদা জিয়াকে বাঁচাইতে গিয়ে। মানে তারপরে কর্নেল ইসাহাক, উনি 2বার গুম হয়েছে এই খালেদা জিয়ার সিকিউরিটি করতে গিয়ে। উনি যদি অনেক বয়স্ক মানুষ, উনি কিন্তু খালেদা জিয়ার সিকিউরিটি কিন্তু এতদিন ধরে ছিল। And everybody has been shouted out. এটা কিন্তু it has hurt the entire community. এটা কিন্তু পুরো কমিউনিটি কিন্তু খুব কষ্ট দিয়েছে এবং এইটা আমার মনে হয় এটা বুঝতে পারেননি লিডার। আমি ফিল করি যে লিডার ওনার মার সাথে যারা ছিলেন তারা কিন্তু হাইলি প্রফেশনাল এবং এভরিবডি ইজ স্ক্রিনড, মানে এদেরকে ছেকে তোলা হয়েছে। SSF এ খালেদা জিয়ার সময় যে অ্যাপয়েন্টমেন্ট গুলি হতো, কোনো পলিটিক্যাল কানেকশনে কেউ অ্যাপয়েন্টমেন্টে যেত না। হাসিনার সময় তো ইট বিকাম হরিবল, মানে ওইখানে তখন আমার সমস্যা একটা জায়গায়, আমার কিন্তু তারেক রহমান সিকিউরিটি চিফ হিসাবে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, আই কুড বি কেয়ারলেস অ্যাজ লং অ্যাজ হি ইজ সেফ and he is surrounded by the right people. That's all I care. এর বাইরে আমার কিন্তু কোনো কেয়ার নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি এই কথাটাকে আমি হাসিন ভাই এবং আপনি দুইজনকে আমি বলি, আপনি নিজেকে সারাউন্ড করলেন এমন একজন লোকের দ্বারা, এবং বর্তমানে বাংলাদেশে সে সবাইকে বইলা বেড়াইতেছে সে বাংলাদেশের সহকারী, সে পররাষ্ট্রমন্ত্রী হবে একটা লোক, তার নাম হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা আমি শাসনামলে ধরা পড়লেন, তারে বানাইলেন কি আপনার পররাষ্ট্রমন্ত্রী, মোমেন বানাইলেন। এরপরে উনি কাউন্সিলর বানাইলেন মাহাদি আমিন নামের এক লোককে, যে আচ্ছা বাই দ্য ওয়ে হুমায়ুন কবিরের আর একটা কথা আমি বলতে ভুলে গেছি। হুমায়ুন কবির উনি বলছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে উনি গভর্নেন্সের উপরে, পাবলিক সার্ভিসের উপরে মাস্টার্স করছে। কবে? 1993 সালে। এখন সমস্যা আছে, 1993 সালে ক্যামব্রিজ ওই সাবজেক্টের উপরে গ্রাজুয়েশন হয় না, ওই দিন পড়ে না, ওইটা পড়ে নাই। ক্যামব্রিজ ইজ বেসিক্যালি সায়েন্স হেভি। আচ্ছা জিয়া ভাই একটা কথা বলি, এই ইন্টারনেটের যুগে এই ধরনের মিথ্যা কথা কোন মানুষ বলে? ভাই আমি একটা কথা বললে আমার কথাটা গুগল কইরা 2 মিনিটে বাইর কইরা ফেলাইবে লোকজন। ওকে রাইট, ব্লাফ, ইউ ক্যানট ব্লাফ পিপল। ওকে,
ওই লোককে উনি বানাইলেন কি উনার পররাষ্ট্রমন্ত্রী ডেজিগনি। মাহাদি আমিন নামের এক লোক, এক গাবুর, জার্মানি থেকে নিউ ইয়র্কে আসছে, আইসা কুইন্স কলেজে উনি অ্যাডমিশন নিচ্ছে, গ্রাজুয়েশনও করে নাই। এখন এখানে গ্রাজুয়েশন না কইরা হঠাৎ কইরা লন্ডনে কতগুলা ইউনিভার্সিটি করছে ওই সৌদি আরবের আর মিডল ইস্টের লোকজনের জন্য। আপনি যদি 480 পাউন্ড খরচ করেন আপনার পিএইচডির একটা সার্টিফিকেট দিয়ে দিবে। মাহাদি আমিন এখন পিএইচডি, দেশে যায় বলছে উনি পিএইচডি হোল্ডার। এখন মাহাদি আমিন হইছে ওনার পলিটিক্যাল কাউন্সিলর, ওনার অ্যাডভাইজার। উনি নিরাপত্তার জন্য নিলেন এমন একজন লোক যার বউ ভারতের কাছে জিম্মি, যিনি ভারতের কাছে জিম্মি। এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন, 2 মিনিটের মধ্যে আমির খসরু মাহমুদ আর হুমায়ুন কবির ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শে হাজির হয়ে গেলেন তারেক রহমানের কাছে। দেখেন এই আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহের সাথে যাইয়া চক্কর মারা ধরছে বিজেপির লোকজনের সাথে। এখন আমি 4-5টা সাবজেক্ট আপনাকে তুললাম, আমার আরো হাজারো সাবজেক্ট আছে। জিয়া ভাই বা হাসিন ভাই, আমার সমস্যা একটা জায়গায়, একজন লিডার যদি এই কোয়ালিটির লোকজন দ্বারা সারাউন্ডেড থাকে, আমাকে একটু বলেন তো যে আমরা লিডারের উপরে কতটা বিশ্বস্ত থাকতে পারবো বা আমরা বলতে পারবো যে হ্যাঁ দেশের লিডারশিপ রাইট হাতে আছে, হ্যাঁ এই লিডারশিপ দ্বারা দেশের কোনো একটা পরিবর্তন হবে, মানে আমরা এটা কতটা আশা করতে পারি? হাসিন ভাই আপনি যদি একটু আমাকে বলেন। ভাই কেমনে হবে আস্থা রাখবেন? আমার যদি এই নিউক্লিয়াসের মধ্যে সমস্যা থাকে, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি যে কথাগুলি বললাম, কেন পারেন নাই? কেন কথা বলতে পারতেছেন না ভারতের বিরুদ্ধে? সেনসিটিভ ইস্যুগুলি উনি অ্যাড্রেস করতেছেন না। আমি তো দোষ দিব ওনার আশেপাশের লোকদের জন্য এই অবস্থাটা হয়েছে। অনেক বিতর্ক আছে আমাদের, বাট কিছু আমি এখন কি বলবো? এত বড় একটা দল, এখন এখানে সালাউদ্দিন ভাই আছেন, ওনাকেও তো আমরা আস্থায় আনতে পারতেছি না। সব মিলে তো একটা আমি সংশয়ের মধ্যে আছি। তারপরে দেখেন যেভাবে আচরণবিধি এই সিকিউরিটির নামে আজকে বরিশালে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা ছড়ায় গেছে। এটা আসলে এইভাবে তো নেতারা চাই না। নেতা জনগণের কাছে যাবেন, আপ্যায়ন করে কথা বলেন। আমরা তো দেখতেছি জামাতের আমিরের লোক তো কম না ওনার চেয়ে। এত নিরাপত্তা করতে দেয় মানুষের সাথে, এটা বৈরী একটা সম্পর্ক হচ্ছে আমি মনে করি। বাট আমি যেটা বললেন সেনসিটিভ জিনিসে আমি আস্থা রাখবো না। আমি অনেক সময় অনেক কিছুর ব্যাপারে যখন সন্দেহ জাগে, ওই পরিবারে কেউ খারাপ বা লিঙ্ক আপ আছে, আমি সেই জায়গায় যাই না। কারণ সমস্যা হবে, সমস্যা হইতে পারে। ভাই এটা আসলে আমাদের দুঃখজনক, মানে আমি বলবো যে এটা আমরা বিব্রত অবস্থায় আছি। এমন একটা আপনি দল। কি হাসিন ভাই আমরা কি জাস্ট এটাকে ওটাকে কি বলে ব্রাশ ইট অফ, বাট উনি জিয়া রহমানের সন্তান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, গিভ হিম লিটল বিট অফ কাট লিটল বিট অফ স্ল্যাক, আরে মাফ করে দেন বাই সাবজেক্টটায়। মানে সাবজেক্টটা কি রাজনৈতিক ভাবে বাংলাদেশ কি এখন এমন একটা জায়গায় দাঁড়াই আছে, আমাদেরকে এই কথাটা বলার কোনো অপশন আছে? ভাই আমাদের বলার অপশন নাই। দেখেন এত বড় একটা বিপ্লব হইলো, আমরা কিছু শিখি নাই। আমার কষ্টটা এখানে। আর এরা করতে পারে নাই সংশোধন বা সংস্কার একমাত্র বিএনপির জন্য। নাহলে আমরা সুন্দর সংবিধান করতে পারতাম, প্রেসিডেন্টকে সরাতে পারতাম, নিজের মতো সোনার বাংলা বানাতে পারতাম, বানাতে পারি নাই। কেন পারি নাই? ভারতের জন্য। এই যে কুলাঙ্গারগুলি সমস্যাগুলি করছে। বিপ্লবের আগে তো এটা কিন্তু বলছিলেন এটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু ইয়াতে না, প্রবলেমটা কিন্তু এই যে 2023-24 না, এই প্রবলেম কিন্তু শুরু হয়েছে 2018 সাল থেকে, যখন দেখা গেল যে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে বেগম জিয়াকে কোনোভাবেই জামাতের অ্যালায়েন্স থেকে সরানো যাচ্ছে না, তখন কিন্তু 18 সালে তার বিচারের রায়টা হলো। এবং 18 সালে বিদায়ের রায় হওয়ার ঠিক পরপরই এই মির্জা ফখরুল 3 মিনিটের মধ্যে 20 দলীয় জোট ভেঙে দিল। এবং 20 দলীয় জোটের নেতারা যেদিন নাকি মিটিং এ হবে, এই যে 18 ইলেকশনের আগে, তো বেগম জিয়া কিন্তু জেলে, এবং 18 ইলেকশনের ব্যাপারে যখন তারা যেতে চাইলো ইলেকশনে, তখন তার প্রথম শর্ত ছিল মির্জা ফখরুল সাহেবকে বলছে
যে 20 দলীয় জোট ভাঙতে হবে, অ্যাকচুয়ালি বলতে পারতেছে না জামাতকে বাইর করতে হবে। তো সবাই 20 দলীয় জোটের মিটিং ডাকা হয়েছে, ওই ধূপখোলার ওইদিকে একটা মাঠ ছিল, ওই মাঠে মিটিং হবে। ঢাকা শহরে কোনো পারমিশন দেয় নাই, ওই পারমিশনটা দিছে উইথ এ কন্ডিশন টু মির্জা ফখরুল দ্যাট 20 দলীয় জোট ভাঙ্গা ওইখানে মিটিং করতে হবে। বিএনপি ক্যান ডু দ্য মিটিং, বাট তার আগে কন্ডিশন হলো 20 দলীয় জোট ভাঙতে হবে। তো সবাই জোটের লিডাররা গেছে ওই ওখানে মিটিং করতে, যে মিটিং এ কে কি বলবে, কে কে স্টেজে থাকবে এটা। তারপর দেখে যে সবাই চা পানি খাচ্ছে, বলে যে আমরা তো সবসময় ওখানে গেলে প্রায় আধা ঘন্টা চলে যায় চাটা খাইতে। বলে যে উনি রুম থেকে বাইর হলো, উনি ওনার চেয়ারে বসলো না, দাঁড়ায় থেকে বললো আজ থেকে এই 20 দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করা হলো। বলে যে আমরা 18 দলের সব মেম্বাররা আমরা কতক্ষণ একে অপরের দিকে তাকায় আছি যে কি ব্যাপার, মানে মানে প্রথমে বিশ্বাস করো নাই কানটা। তারপরে বলে উনি চলে গেছে, ওনাকে জিজ্ঞেস করার সুযোগ দেয় নাই যে কেন ভাই জোট ভাঙলেন, কেন কি হয়েছে। তখন তারা বললো যে তাহলে আমরা কি করি, মানে এতদিন তো আমরা বিএনপির সাথেই আমরা লেজে লেজে ঘুরছি 2012 সাল থেকে, এখন কি করব। তখন ওরা নিজেরা ঠিক করলো ঠিক আছে তাহলে আমরা একটা 14 দলীয় জোট করে একই দিন আমরা মিটিং করব, বাট আরেক জায়গায় করব। এই যে জোট ভেঙে গেল, এবং ওই দিন কিন্তু জামাত বুঝে গেছে যে বিএনপি উইল নট কিপ দেম উইথ দেম। খালেদা জিয়া জেলের ভিতরে, এই বিএনপির সাথে সম্ভবত জামাত আর একসাথে রাজনীতি করতে পারবে না। তখন থেকে কিন্তু জামাতের প্রিপারেশন শুরু। জিয়া ভাই চমৎকার একটা তথ্য দিলেন। আমি আপনাকে এখন একটা ভিডিও দেখাবো, আমি আর হাসিন ভাই ভিডিওটা দেখছি, আমি ভিডিওটা আপনাকে দেখাবো। উইথ ইটস অ্যান অনার টু শো ইউ এন্ড আই লাইক টু হ্যাভ এ কমেন্ট অন দ্যাট ওয়ান। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। ব্রিগেডিয়ার জিয়া উনি কি মানে আমি কি বলবো, আই হ্যাভ নাও যেটুকু রেসপেক্ট ছিল সেই রেসপেক্ট আই লস্ট রাইট নাও। মানে ওই দিস পিপল দে ওয়্যার অন দ্য স্ট্রিট, এগুলো তো রাস্তায় ঘুরতো, এদেরকে টেনে তুলে আনছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানের ভীষণ, জিয়াউর রহমানের দেশপ্রেম আর জিয়াউর রহমানের লাভ ফর দি কান্ট্রি অ্যান্ড দি পিপল কোথায় রে ভাই, কার সাথে কি তুলনা করেন আমি তো কিছু বুঝি না। মানে আপনি এটা দেখায় তো আমাকে ইউ জাস্ট ইউ অলমোস্ট কিল মি, আই জাস্ট ক্যানট অ্যাকসেপ্ট ইট। এবং এইগুলি একটা দেখেন, আমি একটা কথা সবসময় বলি, এ লিডার ইজ জাজড বাই হিজ কম্পেনিয়ন। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট কম্পেনিয়ন, you will understand what kind of leader he is. ঠিক আছে না? আপনি সবসময় মনে রাখতে হয় যে একটা লিডার ইজ অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল অফ উইজডম। যারা মানে লিডার যা দেখে তাদের মধ্যে অনেক লিডার তার থেকে বেশি দেখে। লুক এট জর্জ ওয়াশিংটন, হি ওয়াজ সারাউন্ডেড বাই হুম? অল দিস ইন্টেলেকচুয়ালস। যারাই আজকে ফাউন্ডিং ফাদার্স যারা, তারা কি ছিল? জর্জ ওয়াশিংটন। আপনি জানতে চান না আমি হঠাৎ হাসা দিলাম কেন? আমি হাসতেছি, আমি একটু একটা হিস্ট্রি শেয়ার করবো আপনাদের দুইজনের সাথে। ভাইরে আমি একটা কথা কই, হাসিন ভাই হইছে অকুতোভয় এক সৈনিক রে ভাই। লোকজন যখন জেকব মিল্টনের নাম শুনে কয় ওনার শোতে যাওয়া যাবে না, জেকব মিল্টনের শোতে গেলে লোকজন বেজ্জতি কইরা ছাইড়া দেয়। আমিও তো তারে বলছি, আমিও তাকে প্রথমে বলছি কি আমি কি যাব, পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই দেখি, মানে বিকজ আই ক্যান। আপনি একটা ভালো সাবজেক্ট আনছেন, আমি আপনাকে বলি। আমেরিকা তখন স্বাধীন হয় নাই, 1674 আমেরিকার প্রথম রাষ্ট্র হবে এটা নিয়ে আলোচনা শুরু করছিল। এটা তো 1774 হবে, 1600 না 1774। আচ্ছা, পিউরিটানরা মাত্র লন্ডন থেকে আমেরিকা আসা শুরু করছে, ফিলাডেলফিয়া গেছে, পেনসিলভেনিয়া গেছে। তো শুরুটা করছে কে? জন অ্যাডাম। জন অ্যাডাম ছিল 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট বস্টনের এক উকিল। তার সাথে যোগ দিছে কে? থমাস জেফারসন।
থমাস জেফারসনের সাথে কে যোগ দিছিল? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এখন মজার বেঞ্জামিন কথা, ফ্র্যাঙ্কলিন। এখন আপনি বলছেন না আরেকজন ছিল জন হ্যানকক। না, আরেকটা ছিল মেডিসন ছিল। না না, আমি উল্লেখযোগ্য ক্যারেক্টার গুলো বলছি, সাথে আরো অনেক লোকজনই ছিল যারা মেইন রোলটা প্লে করছে। এখন আজকের একটা কথা বলি, আপনি কি জানেন জর্জ ওয়াশিংটন ছিল আমেরিকার স্বাধীনতা লগ্নের এক রাজাকার? আপনারা জানেন না কেউ? মানে সে হলো ব্রিটিশ আর্মিতে ছিল। ব্রিটিশ আর্মির কর্নেল ছিল, সে আমেরিকার স্বাধীনতা চায় না এবং সে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাইন করতে রিফিউজ করছে। আপনি কি জানেন? ওকে, আপনি কি জানেন ফিলাডেলফিয়ার মিটিং এ কি হয়েছিল? জন অ্যাডাম ছিল অত্যন্ত রাগী একজন মানুষ, ছোট বাট একেবারে কাঁচা মরিচ রে ভাই, নাগা মরিচ। টেবিল থেকে লাফ দিয়ে ওইটা কইছে, ইউ এমএফ কল ইডিয়েট, সাইন দ্যাট ড্যাম পেপার, আই এম গোনা শো ইউ হাউ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্স। ওয়াশিংটন সাইন করবে না, থমাস জেফারসন কইছে সাইন করবে না। তারপরে এই ওয়াশিংটন রে রুম থেকে বাইর করে নিয়ে গেছিল কে জানেন? জন হ্যানকক আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বাইরে নিয়ে কইছে তুমি এটা সাইন করো, তুমি তোমার স্লেভ রাখতে পারবা, তুমি এই কালোদের নিয়ে যা করতেছো তুমি এগুলা সব করতে পারবা, তুমি খালি কাগজটা সাইন করো ফর দ্য সেক অফ দ্য পিপল। এখন এই কথাটাকে কেন টানলাম জানেন? আমি খুব জানি এই জন্য না, আমি আপনাকে কথাটা বলছি অন্য একটা কারণে। আমেরিকান হিস্ট্রিতে জীবনে কোথাও শুনছেন যে জর্জ ওয়াশিংটনের রাজাকার বলা হয়েছে? না, কেউ বলে নাই। আপনি নিজে চিন্তা করতে পারেন। আর বাংলাদেশে 1971 সালে ভারতীয় মোটিভেশনে, আপনি কি মনে করেন না 1971 সালেও এই ব্রিগেডিয়ার শামসুল ইসলামের বউয়ের মতো লোকজনরা ওইখানে যে নাকে খত দেওয়া ছিল? ভাইরে, এই ষড়যন্ত্র থেমে থাকে নাই। হাসিন ভাই 3 বার বলছে আনন্দবাজার পত্রিকায় তারেক রহমান সম্পর্কে কতগুলো ওয়াদার কথা বলা হয়েছে। উনি এই আনন্দবাজার পত্রিকার কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে লেফটেন্যান্ট জেনারেল কি জয়সিন্দর বা এটা কি একটা, সে বলছে মাস দেড়েক আগেও যে বাংলাদেশের নর্থ পার্ট নিয়ে নাও জাস্ট টু সিকিউর আওয়ার কি বলে করিডোর, এন্ড ইউ উইল সি বাংলাদেশ উইল বি অল রাইট। হ্যাঁ, ইউ চপ অফ বাংলাদেশ। আর এখন বলতেছে যে ডোন্ট ওয়ারি, স্লোগান হ্যাজ জাস্ট চেঞ্জ, আফটার সাম ডে মিস্টার তারেক উইল সে উই জয়েন উইথ দিল্লি, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। তো তুমি চিন্তা করো, এই যে লোক কয়েকদিন আগে বললো বাংলাদেশের একটা অংশ দখল করে নাও, নিয়ে আমাদের উই উইল সিকিউর দ্যাট চিকেন নেক, সেই লোক বলতেছে যে তুমি আর চিন্তা করো না। একটা স্লোগান ছিল না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো উনি এখন বলতেছে দিল্লি না, দিল্লিও না, পিন্ডিও না, ঢাকা। তো এটা শুনে উনি বলতেছে স্লোগান হ্যাজ জাস্ট চেঞ্জ, সো ইট উইল বি চেঞ্জ, ইট উইল চেঞ্জ, লেট হিম কাম টু পাওয়ার, হি উইল সে আই উইল জয়েন হিন্দুস্তান। This was the statement of the general. ঠিক আছে না? তার মানে they are so confident that things will change the moment the BNP is in power. আচ্ছা, আরেকটা কথা, তাদের যে জমিদারি, এই জমিদারি আবার ফেরত পাবে আর কি। আমি আপনাদের দুইজনকে কনফিউজ করতে চাচ্ছি না, কিন্তু একটা সাবজেক্টে আমার একটু কথা বলতে হবে। সেই সাবজেক্টটা হচ্ছে তারেক রহমান গত কালকে না পরশুদিন হঠাৎ করে বলছে যে বদরের যুদ্ধ হয়েছে মা আয়েশার নেতৃত্বে। বদরের যুদ্ধের সময় মা আয়েশার বয়স ছিল 10 বছর, আর মা আয়েশার বড় বোন সালমা বা সাইমা ওনার চেয়ে 6 বছরের বড় ছিল। ওনার বয়স ছিল 14 বছর। আবু বকরের প্রথম সন্তান হযরত আবু বকরের বড় মেয়ে সালমা, তার বয়স ছিল, আমি নামটা ভুল বলতে পারি, দর্শকবৃন্দ একটু গুগল করে জেনে নেবেন, তার বয়স ছিল তখন 14 বছর, আর মা আয়েশার বয়স ছিল 10 বছর। এখন আপনার কি মনে, আর তারেক রহমান ইদানিং তার কথাবার্তার ভিতরে ফ্লড এমন ভাবে ঢুকেছে, উনি কুমিল্লায় গিয়ে বলে আপনাদের এখানে ইপিজেড নাই, আমি বিএনপি ক্ষমতায় আসলে ইপিজেড দেব। মানে আসলে কি উনি লেখাপড়া করে কথা বলেন, নাকি ওনার ঠোঁটের মাথায় যা আসে এটাই বলেন? এটা যদি হয় তাইলে একটা নেতৃত্বের উপরে জনগণের মানে বিশ্বাস বা আস্থা কোনটা থাকবে? মানে আমি ব্রিগেডিয়ার জি আপনাকে জিজ্ঞাসা করছি।
না না, এটা তো একটা মানে এইটা তো আমিও শুনে অবাক যে কুমিল্লাতে তো ইপিজেড হয়তো আজকে নেই, তো বহু আগে হয়েছে কুমিল্লাতে। আজ থেকে আরো 17-18 বছর, আমার মনে হয় 20 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। কুমিল্লা ইপিজেড অ্যাকচুয়ালি খালেদা জিয়াই ডিক্লেয়ার করেছিল। কুমিল্লা যে ইপিজেড ওয়াজ ডিক্লেয়ার্ড বাই খালেদা জিয়া 2005-এ, মোস্ট প্রবলি 5-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল। এবং ওই 10 বেঙ্গল গিয়ে ওই জায়গা দখল করে তারপরে হলো তোমার ওই জায়গা ওটাকে ইপিজেড বানাইছে। হ্যাঁ, এখন এটা এটা এখন 2026 সালে এসে যদি আবার রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে তো আবার ইট কুড বি এ নিউ ওয়ান বাট নট দি ওল্ড ওয়ান। ওকে ভাই, আমি ভুল বলছি। হযরত আবু বকরের মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরত আসমা, আসমা বিনতে আবু বকর। আসমার বয়স ছিল তখন 16 বছর, মা আয়েশার বয়স ছিল তখন 10 বছর। এখন হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে তারেক রহমান কথা বলতে গিয়ে উনি লেখাপড়া কম জানে বেশি জানে, আমি এটা নিয়ে মন্তব্য করব না। না, বদরের যুদ্ধ তো লেড বাই প্রফেট হ্যাঁ, হিমসেলফ না লেড দ্য তাহলে ওয়ার। উনি এই কথাটাকে উনি কিভাবে বললেন ওখানে? আমি অবশ্য শুনি না এটা, কাজে আমি আই উইল নট বি এবল টু স্যার স্যার কমেন্ট। একমাত্র একটা যুদ্ধ উনি করছেন, যেটা উঠের যুদ্ধ আলীর বিরুদ্ধে। কারণ এটা সাধারণ এমন কোন দলিল নাই, কোনো এই দলিল নাই ওই মা এসে যুদ্ধ করছে, কোথাও নাই, কেউ বলে নাই। মানে ভুয়া হাদিসের মধ্যেও নাই। এখন উনি ভুলে বলে ফেলছেন জোশে, আর কি করা যাবে? এটা কি ওই 3 লক্ষ আর 30 লক্ষ? এটা অবশ্যই কুড বি। না, ওই সময়টা না করবি না, ওখানে তো কিছু মারা গেছে ভাই। এটা তো টোটাল হ্যাঁ, ভুল, জিরো, এটা টোটাল জিরো। ওসমান রাজি আল্লাহ যায় নাই, ওনা বিবি অসুস্থ ছিলেন, ওনাকে রাখা হয়েছে, বাকি সবাই মোটামুটি গেছেন যুদ্ধে। ওকে। উনি এই ধরনের কথা। আরেকটা সাবজেক্ট আমি টানবো, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন ভাই, আমাকে 1 সেকেন্ড জি, একটু সময় দিবেন। আপনাদের দুইজনই আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। সরি ভাই, আমি সাবজেক্টটা পাই নাই, আমি আপনাদেরকে একটা ওইটা হলো কথা বলছি। যে যুদ্ধের কথা আমার মনে হয় ভুল করছেন, ওটা হলো ব্যাটল অফ ক্যামেল which was led by ক্যামেল আয়েশা, ব্যাটল অফ ক্যামেল। কিন্তু এটাতে শি ওয়াজ ডিফিটেড বাই হযরত আলী, এন্ড দেন আলী তাকে ক্যাপচার করে আবার মদিনাতে উইথ রেসপেক্ট ফেরত পাঠিয়ে দিছে আর কি। এবং ওকে, এই যুদ্ধে তালহা আর জুবাইর দুইজনই মারা যায় আর কি। বাট আলী ওয়াজ দি ওয়ান হু এগেইনস্ট হুম শি ফট ইন ব্যাটল অফ ক্যামেল। আচ্ছা, আমি এবার অন্য সাবজেক্টটা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে আপনাদেরকে আমি খুঁজে কথা বলতে চাচ্ছিলাম। ডক্টর শফিক হঠাৎ করে একটা কথা বলছে, উনি ইদানিং কেন যেন দুই একটা কথা বলছে, উনিও তারেক রহমানের মতো কি মাথা খেই হারায় ফেলে কিনা আমি জানি না। উনি হঠাৎ করে কর্নেল অলির ক্রেডেনশিয়াল নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা বলে ফেলছে, কথা বলছে যে স্বাধীনতার ঘোষণার প্রথম ইনিশিয়েটর ছিল কর্নেল অলি। না না না, ওটা উনি স্পষ্ট করছে, এটা আমরা শুনছি। এটা উনি বলছেন আবার যে আমি চাচ্ছি আপনি ক্লারিফাই করেন প্লিজ, একটু সময় নিয়ে আপনি ক্লারিফাই করেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি বলেছেন, যেটা কর্নেল ওলি বলছেন, যে উনি প্রথম বিদ্রোহ করেছে, উই রিভোল্ট, এবং আমি জিয়াউর রহমানকে নিয়ে আমরা একসাথে কালুরঘাটে গেলাম, এবং কালুরঘাটে যাওয়ার পরে জিয়াউর রহমান নিজে ডিক্লারেশনটা লিখেছে প্রথমে কাগজে, লিখে তারপরে হি অ্যানাউন্স অ্যান্ড হি সেইড দ্যাট এটা এই ডিক্লারেশন আমার সিনিয়র আছে, আমার মেজর জিয়া, আমার টুআইসি, আমার সিনিয়র, হি ইজ দ্য ওয়ান হু ইজ গোইং টু টক অ্যাবাউট ইট। এই অ্যাকচুয়ালি স্যারের যে রিভোল্টটা, এটা কিন্তু আবার জিয়াউর রহমানের সামনেও না, মানে কর্নেল ওলিকে কিন্তু জিয়াউর রহমান রেখে গিয়েছিলেন ইউনিটে, নিয়ে উনি গেছিলেন দেওয়ানহাট পর্যন্ত, মানে ওই যুদ্ধ খালাস করতে গেছেন, কিন্তু হালি শহরে যাওয়ার কিছুক্ষণ পরেই কর্নেল ওলি টের পায় যে there is something game going on, then he said that we revolt বলে উনি বের হয়ে চলে গেছে। যে জিয়াউর রহমানকে রাস্তায় ধরে পেয়েছে, মানে ততক্ষণে লোকজন যেহেতু রাস্তায় সব ব্যারিকেড লাগানো ছিল, তখন উনাকে যে যখন খবরটা বলছে, বলার পরে বলছে দেন উই গো ব্যাক। তারপরে তো উনি ফেরত এসে হি ওয়েন্ট ওই কালুরঘাটে গিয়ে এসে ডিক্লারেশনটা দিয়েছে। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করি হাসিন ভাই আপনাকে এবং ব্রিগেডিয়ার জি আপনাদের দুইজনকে, এই সাবজেক্টে এই কনফিউশনটা যে তৈরি করা হয়েছে, এখন
ডক্টর শফিককে নিয়ে গত 2-3 দিন মক করা হইতেছে, সালাউদ্দিন, মির্জা ফাক, তারা বলতেছে ডক্টর একটি আধুনিক মনস্কামনা যোগ্যতা সম্পন্ন নেতা, তারা বলে, কেউ বলে ঠাট্টা করে এনি ইন্টারমিডিয়েট পাস, আর তো দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসছে। লন্ডনের ইউকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ইদার অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ, উনি দুইটার একটাতেও যায় নাই। এক, আর উনি যেই ইউনিভার্সিটির কথা বলতেছে বরকতুল্লাহ ভুলু, এই হারামজাদা খাম্বার ঘরের, আর আমি গালি দিতে চাই না, এই শুয়োর মইনের মতো এক কুত্তার বাচ্চারা আর্মি 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 চিফ বানাইয়া তারেক রহমানের কোমর ভেঙে দিছিল এই 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 ভুলুর মতো হারামজাদা। আচ্ছা, এখন তারেক রহমানের বানাইছে, সে নাকি 6 বছরের কি ডিগ্রি নিচ্ছে, কোন স্কুলের নামও নাই, সে অক্সফোর্ডেও যায় নাই, সে ক্যামব্রিজেও যায় নাই। নাম্বার 2, নাম্বার 3, সে এমন একটা জায়গায় গেছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম $479 দিয়ে পিএইচডি কেনা যায়। তারেক রহমান ওই পিএইচডি কিনছে $479 দিয়ে, লজ্জায় বলে না দেশে যায়। আর তার আশেপাশে যত ডক্টরেট আছে 10 জনের ভিতরে 9 জন হইছে ভুয়া ডিগ্রিধারী, যাদের কোনো আকল জ্ঞানও নাই। তো এই ধরনের নেতারা যখন আপনি দেখবেন, এই বরকতুল্লাহ ভুলু যদি বিএনপি সরকার গঠন করে, দেখবেন সে কোনো এক জায়গায় মন্ত্রী বাহাদুর হয়ে বসে রয়েছে। এ ধরনের লোক নিয়া, হুমায়ুন কবিরের মতো লোক নিয়া, মেহেদী আমিনের মতো লোক নিয়া তারেক রহমান কোন ক্যাবিনেট করবে? আমি আর আপনি আর কর্নেল হাসিন কি বৈশা বৈশা আমরা জিয়ার প্রশংসাই করতে থাকবো, নাকি এই মুহূর্তে সরেজমিনে প্র্যাকটিক্যাল সেন্সে আমরা দেখি যে বিএনপি বা তারেক রহমান দেশকে রান করার মতো তারা আদৌ ক্যাপাবল কিনা? আমরা কোনটা নিয়ে কথা বলবো জেনারেল জিয়া? না, আমি তো মানে এইটা নিয়ে এই কথা তো শেষ হবে না, বাট কথা হলো যে উনার যে কম্পেনিয়ন আছে, দ্যাট কম্পেনিয়ন ইজ কমপ্লিটলি আউট অফ টাচ অফ বাংলাদেশ। দে হ্যাভ নো Okay. আইডিয়া হোয়াট বাংলাদেশ ইজ, সো দে আর নট ক্যাপেবল অফ ডুইং এনিথিং গুড। আমি বলি যেটা, যে মানুষ যে 54 বছর পরে একটা ভালো একটা ইলেকশন দেখতে যাচ্ছে এবং তারা একটা চেঞ্জ চায়, Tarek Rahman is going to fail to give that change. I am 200% sure. 200%. জেনারেল জি, আপনি কি কোনো রাজনীতির সাথে অ্যাফিলিয়েটেড? না, affiliated না, but I have my own philosophy of I want, whom do I want into the government. আমি একটা সৎ লোক চাই, আমি এমন লোক চাই যে মানুষের জন্য রাজনীতি করবে, সে আসবে না নিজে বেনিফিটেড হওয়ার জন্য। এই যে তারেক রহমানের পাশে যারা আছে, এদের মোস্ট অফ দেম গট রিচ বাই বিং ইন দ্য পলিটিক্স। we don't want anybody in the power or in the government who will become rich by being in the politics. So এই রাজনীতি যারা করে, they will never give anything to the country. They will never give. I can just আজকে আমি স্বর্ণাক্ষর করে লিখে দিতে পারবো, ঠিক আছে না? It is not possible. It is not possible for them. ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর, আই এম সরি, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, আপনি যদি আজকে ভোট দিতে যান, আপনার ভোট দেওয়ার ফার্স্ট প্রায়োরিটি কোনটা? আপনি কোন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিবেন? First will be honesty. First is honesty. Second is courage. Third is who will declare that he will do justice for all the killing, deaths যেটা যে ডিক্লেয়ার করবে। এবং সেকেন্ড হলো who will not accept, not for a single moment, any kind of ওই যে আপনার hegemonistic behavior by the neighbor. এই চারটা কোয়ালিটি যে থাকবে, I will vote for him. থ্যাংক ইউ। কর্নেল হাসিন, আপনি কাকে ভোট দিবেন? আপনার ভোট দেওয়ার ক্রাইটেরিয়া কি? কোন ক্যান্ডিডেটকে আপনি যোগ্য মনে করবেন? আমি মনে করব ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চেতনা ধারণ করবেন, আর আগস্ট বিপ্লবকে যে ধারণ করবেন, তাকে আমি মনে করব। এবং সৎ নেতৃত্বগুলি থাকবেই। বাট আমরা আসলে দুঃখজনক হলেও আমরা আর্মি অফিসার মানি বিএনপি। আমি তো বিএনপিতে যোগ দিয়েছিলাম 25 জন অফিসার একসাথে। আমি হতাশ হয়ে ফিরতেছি। আমি কোনো কুল কিনারে পারতেছি না, কিভাবে আমি খালেদা জিয়ার দলটাকে অবজ্ঞা করব। আজ অবধি আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমি কিন্তু সব দলের সাথে মিশি এবং আমি বলবো বিএনপি অনেক পিছিয়ে আছে। আপনি বুলুর জন্য আজকে 16টা বছর কষ্ট করছি, বুলুর জন্য 111। তারেক সাহেবের আকল জ্ঞান থাকলে লাত্তি মেরে বাইকে দেওয়া উচিত দল থেকে, সেটা সে করে নাই। অন্তত এটারে করতে পারতো, বুলুরে করে নাই। এই বুলুর জন্য মইনুল আহমেদ, বুলুর জন্য আমাদের 57 অফিসার হারাইছি, কয়েকশো অফিসার আমরা চাকরি হারাইছি এই বুলুর জন্য। এই চাটুকার আবার সামনে আনছেন, আপনি তো এটা চেহারা দেখাই মেধা দিচ্ছেন গরম করে আমার।
আমি হলে লাত্তি মাইরে বুলুর অন্য জায়গায় পাঠাইতাম আগে, তারপরে ফয়সালা। প্রতিটা পদে পদে তারেক রহমান ভুল করতেছেন এবং এই জন্য দায়ী এরা। বুলুদের এখনো মানে উনি রাখছেন, আমির খুশু এখনো আছে। শিক্ষা না হলে জনগণ শিক্ষা দিয়ে দিবে। আর একটা কথা বলতে যাচ্ছি, জিয়া স্যারও বলবেন, আগামী নির্বাচনে যদি কারিশমা হয়, ইঞ্জিনিয়ারিং হয়, এটা হবে গোয়েন্দাদের জন্য। আমি বলতেছি গোয়েন্দাদের বাড়াবাড়ি করে বা গোয়েন্দাদের নির্বাচনের দিন কোনো কাজ নাই, রিটার্নিং অফিসারের সাথে কোনো কথা বলা, অর্থাৎ জেলা প্রশাসক রিটার্নিং অফিসার কোন রকম চাপ অনৈতিক কাজ করে যে দেখছেন বঙ্গভবন, বিষয়টা আসবে, এখানে গোয়েন্দারা জড়িত। আমি চাই না জড়ালে কিন্তু ক্যান্টনমেন্টে ইট একটাও থাকবে না, ক্যান্টনমেন্টে ইট একটাও থাকবে না। আমরা অনেক বদনাম হয়েছে আওয়ামী লীগের জন্য, অনেক বদনাম, আমরা শেষ হয়ে গেছি। আমাদের একদম এখন এখান থেকে উত্তরণের সময়। এই নির্বাচনটা আমি জানি সেনাবাহিনী প্রধান বলছেন সুষ্ঠু নির্বাচন করবেন, ওই গাদ্দার গোয়েন্দারা কিছু কাজ করতে পারে, এটার জন্য আমি আতঙ্কিত। এটা আমরা করতে দিব না ইনশাল্লাহ। নিজেদের কপালে নিজেরা পুরে কিছু করার নাই। ধন্যবাদ Okay. ভাই। এখানে একটা একটা আমি কথা বলে রেখে একটা কথা বলি ইয়াকুব ভাই, আমি একটা লাস্ট কথা বলি, সেটা হলো কোন দেশের, কোন সভ্য দেশের ইন্টেলিজেন্স, দে ডোন্ট মেডল দেয়ার নোজ ইন দ্য পলিটিক্স। আনফর্চুনেটলি আমরা সেই দেশের ইন্টেলিজেন্স আমরা পালি হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়া, যে তারা সবকিছু বাদ দিয়ে দে আর বিজি দেশের শত্রুকে না খুঁজে, দে আর লুকিং ফর এনিমি উইদিন দ্য কান্ট্রি, অ্যান্ড দে আর মেকিং দি অল দ্য পলিটিক্যাল লিডার্স লোভী বানাচ্ছে তারা, এবং এটাই তাদের রোল। এটা কিন্তু আমরা এক সময় প্রায় আমরা শুধরে ফেলছিলাম নিজেদেরকে। 90 সালে মিলিটারি কমপ্লিটলি সেইড উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভ ইনটু দ্য পলিটিক্স, কিন্তু এই 15টা বছর, লাস্ট 15টা বছর, we have gone through the worst possible phase of our life, seeing our own soldiers, our own officers getting busy in killing their own brothers, their own countrymen, এবং যত রকম অপকর্ম these people have done it, এবং করে কি করছে, সবগুলি পালায়ে ভারতে জায়গা নিছে। এটা হলো আরেকটা মজার ব্যাপার। তার মানে all of them serve the purpose of neighbor, and that's why they have just fled away. ঠিক আছে না? So it is a curse, জিয়া ভাই অভিশাপ, এটা একটা অভিশাপ। এই অভিশাপ has to be stopped immediately. Without Okay, that, জিয়া, this country will not make any progress. আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, কারণ কর্নেল হাসিনার আমি একটা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছি। আপনার কাছে এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি, আপনার ওপিনিয়ন। গত 54 বছরে বাংলাদেশে অ্যান্টাই এসপিওনাজ ল স্পেসিফিক এ ধরনের কোন ল তৈরি করা হয় নাই। আমার ধারণা, এবং কর্নেল হাসিন আমার সাথে একমত হয়েছে, এই আইনটা তৈরি করা হয় না একটা কারণে, ভারতপন্থী কুত্তার বাচ্চারা যারা বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই পার্টি করে তাদের মধ্যে আছে, তাদেরকে রক্ষা করার জন্য। আপনি কি মনে করেন যে এই আইনটা স্পেসিফিক কেন তৈরি করা হয় না? এইটা তো একটা হলে এইটা, এই আইন হইলে, এই আইন যদি না থেকে থাকে, তো আমি জানি না, এটা আমার মনে হয় আমি এক জায়গায় নাই পড়েছি ভাই, যে নাই, আইন নাই। যদি যদি না হলে এটা ইমিডিয়েটলি করা উচিত, এবং এটা ট্রায়াল হবে, পাবলিক ট্রায়াল হবে, পাবলিক এবং স্পিডি ট্রায়াল, সো দ্যাট পিপল সি হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ সার্ভ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। একটা ভয়াবহ, এবং এদেরকে ফাঁসি না, কিন্তু এদেরকে মনে করেন 100 বছরের জেল দাও, যেন নন বেলেবল না, এরকম লং টার্ম, যেন ওখানেই শেষ হয়ে যায়। আমার একটা প্রপোজাল ছিল, অ্যান্টি এসপিওনাজ ল, এখানে যদি কেউ অ্যারেস্ট হয় তাদেরকে সিভিল কোর্টে বা আমাদের ট্রেডিশনাল কোর্টে না, তাদেরকে মিলিটারি ট্রাইব্যুনালে বিচার হবে, সর্বোচ্চ ফায়ারিং স্কোয়াড আর মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড, এবং ওই যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে 14 বছর হবে না ভাই, ভাই, এদের মিনিমাম আমার কথাটা শুনেন নাই। যাবজ্জীবন কারাদণ্ড উইদাউট পেরোল, এর অর্থ হইতেছে জীবনে আজ থেকে বাইরে আইব না, 14 বছর না, আমৃত্যু। এইটা হওয়া উচিত। ওকে, কর্নেল হাসিন, আপনাকে আমি বলবো আজকের পুরো আলোচনাটাকে আপনি কনক্লুড করবেন। আমরা শেষ জি আপনার কাছে আসছি, জিয়া আপনার কাছে আসছি। একটা জুলাই বিপ্লবের পর সুন্দর একটা নির্বাচন আশা করছিলাম, খুব হতাশ, খারাপ লাগে। জনগণের প্রত্যাশা, এই তৃণমূলের কথা কেউ বলে না। আজ কৃষক দেখেন, জেলে দেখেন, তারা তার কাজ করতেছে।
আমরা তার কাছে যাইতেও পারি না। এমন আচরণ করা হচ্ছে, নেতা যদি জনগণ থেকে দূরে থাকে সে নেতা হয় না, নেতাকে যেতে হবে, যেটা কটু কথা বললে শুনতে হবে, এটাই নেতা। এখন আমরা হতাশায় আছি। আমি যা মনে করি শহীদ জিয়া রক্ত, খালেদা জিয়ার রক্তের যেটা আশা করছিলাম তারেক জিয়ার কাছে, উনি সেই জায়গায় পৌঁছতে পারেন নাই, ব্যর্থতায় পর্যবসিত। এখান থেকে উদ্ধার হতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। এবং জনগণ কিন্তু জানে, যারা ভোট দেয় তারা 100% তারা জানে যে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। এটা কুত্তাও বোঝে, সাধারণ কুকুরও জানে যে লেজ নাড়াবে দেখবেন একটু খাবার দিলে, কিন্তু কুকুরও বোঝে। আমার বাংলাদেশের জনগণ এখন এবার বুঝে গেছে, অনেক তারা বুঝতে পারছে 54 বছর তারা ভুল করছে। এবার সত্যিকারের নেতা তারা খুঁজে পাবে, নিজ নিজ এলাকায় যে ভালো তাকে ভোট দিবে। ধন্যবাদ ভাই। ওকে, হাসিন ভাই অনেক মেহেরবানি। আমরা এবার ব্রিগেডিয়ার জেনারেল জিয়া সাহেবের কাছ থেকে ওনার কনক্লুশন শুনবো। আমি এখানে বলবো যে এবারের নির্বাচনে যদিও হাসিন বলছে যে এটা খুবই মানে আশাব্যঞ্জক না, মানে একটা কেমন জানি একটা ঘোলাটে মনে হচ্ছে। তবে এই নির্বাচনে আমি আপনাকে শুধু এটুকু বলতে পারি যে 5 আগস্টের পরে আমাদের যে ব্যুরোক্রেটরা সামহাও এই যে বিপ্লবের যে যে তোপ, এই তোপের মুখে তারা পড়ে নাই। তবে এইবারে যদি তারা ঠিক মতো কাজ না করে এবং যারা যে সমস্ত ইউনো ডিপ স্টেট এলিমেন্ট ইন দ্য নেম অফ ইন্টেলিজেন্স যদি এই ইলেকশনকে যদি প্রভাবিত করার চেষ্টা করে অথবা এর ফলাফল যদি চেঞ্জ করার চেষ্টা করে, বাংলাদেশ উইল ল্যান্ড আপ ইনটু এ সিরিয়াস ট্রাবল। এবং এই সমস্ত ব্যুরোক্রেটদেরকে কিন্তু এবারে কিন্তু ছাত্ররা কিন্তু ভালো মতো ধোলাই দিবে একটা, ঠিক আছে না? এবং এই ধোলাইটা দরকার তাদের ছিল ওই ইয়ের পরেই, ওই 5 আগস্টের পরেই, সেটা হয় নাই, যার কারণে বাংলাদেশের কোন রকম সংস্কার করা সম্ভব হলো না এই ব্যুরোক্রেসির কারণে। এবং এইটার থেকে কিন্তু কেউ মাপ পাবে না, কেউ মাপ পাবে না। ইভেন এই যে প্রেজেন্ট যেটা অ্যাডভাইজার আছে না, কিছু কিছু অ্যাডভাইজার, এই অ্যাডভাইজার গুলো মাপ পাবে না। দেখবেন যে এভরিবডি উইল বি টার্গেটেড। এবং এটা কিন্তু ইট ইজ দি পাবলিক অ্যাঙ্গার। যেটা আমি আপনাকে বলি, বাংলাদেশে যে রাজনীতি চলে আসছিল, ইফ দি পুরনো দল যদি আবার আসে, সেম রাজনীতি চলবে, নো চেঞ্জ, নো চেঞ্জ। ইট উইল বিকাম এ সোর্স ফর দেয়ার মানি মেকিং। এর সব এই যে নতুন যে মধুগুলি, নতুন যে এজেন্টগুলি মানে আশেপাশে আসছে না, এরা কিন্তু বেসিক্যালি ফর মেকিং প্রফিট। Everybody has dual citizen, everybody will make money and they will take this money out. বিকজ হাসিনা তো দেখা গেছে কেমনে চুরি করতে হয়, 5 টাকার কাজ 5 লাখ টাকা কেমনে করতে হয়, 500 টাকার কাজ 500 কোটি টাকায় কেমনে করতে হয়, এটা তো দেখাই গিয়েছে। এবং সে টাকা কেমনে বাড়াইতে হয়, প্রথমে শুরু করবে 5 কোটি দিয়ে, তারপরে একটা রিভিউ করবে, করার পরে এটা 50 বানাবে, তারপর আর এক রিভিউতে এটা 500 বানাবে, এবং 3 বছরের প্রজেক্ট 9 বছরে করবে, করে দে উইল, এটাই হলো তাদের চুরির ধান্দা। এই ফর্মুলা দেখা দিয়েছে। বাট that's not easy this time, let me tell it very clearly. And একবার যদি খালি রিভিউ হয়, দেখবেন এটা কি শুরু হয়। আগে শাসন ব্যবস্থা যদি কি আসে গভর্নমেন্ট, সেটার উপর নির্ভর করতেছে ভবিষ্যৎ কি হবে। এর থেকে আর বেশি কিছু বলা সম্ভব না এখন। জেনারেল জিয়া এবং কর্নেল হাসিন, আপনাদের দুজনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শকদেরকে অ্যাওয়্যার করেছেন, তাদেরকে সজাগ করেছেন, এবং আপনাদের মূল্যবান কথা ভবিষ্যতে দেশের জন্য, সমাজের জন্য, আইন প্রতিষ্ঠার জন্য কাজে লাগবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে ইলেকশনের আগে কয়েকবারই আপনাদের সাথে আমার দেখা হবে, আমি এটা আশা করি ইনশাল্লাহ। আমি এবার কনক্লুড করব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন, আপনারা চাইলে লিভ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতাই ছিল আমাদের শো। আমি জেনারেল জিয়া এবং কর্নেল হাসিন তাদের মূল্যবান কথাগুলো খুব মনোযোগ সহকারে আমি শুনছিলাম। শোনার পেছনে একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে এই: ওনারা রাজনৈতিকভাবে কেউই রাজনীতির সাথে জড়িত না, ওনারা জড়িত না, কিন্তু ওনারা দুজন যে সার্বিকভাবে ওনাদের শরীরের প্রতি ফোঁটা রক্ত এটা যে দেশের জন্য দাঁড়ায় আছে, ভালো একটা জিনিসকে গ্রহণ করার জন্য দাঁড়ায় আছে, তারা যে ওপেন মাইন্ড নিয়ে অপেক্ষা করছে যে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতা দেশের জন্য সঠিক কাজটা করবে, তাকে তারা সাপোর্ট করবে। কর্নেল হাসিন উনি ব্যাখ্যা করেছেন, আমি বোধহয়
জেনারেল জিয়ার চেয়ে কর্নেল হাসিনের দিকে একটু বেশি ঝুঁকবো। কর্নেল হাসিনকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার ভোট দেওয়ার ক্রাইটেরিয়া কি। উনি বলছে ভারতীয় আগ্রাসন থেকে যারা আমাদেরকে রক্ষা করবে তাদেরকে আমরা ভোট দেব। অর্থাৎ কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কোন প্রকার যদি সিম্পথি থাকে ভারতের প্রতি, আমরা তাকে ভোট দেব না। এই মুহূর্তে বিএনপি এবং তারেক রহমান এবং আব্দুল আউয়াল মিন্টু এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাউয়া অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এবং গোরখদক আব্বাস এবং সামা ওবায়েদের মতো লোকজনরা প্রমাণিত ভারতের গুপ্ত, প্রমাণিত ভারতের হারামজাদা শিবলিঙ্গ। এদেরকে ভোট দেওয়া আমরা এফোর্ড করি না কোন অবস্থাতে। আপনারা যদি সালাউদ্দিনকে ভোট দেন, আয়নায় আপনার মুখের দিকে তাকায়া বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বেঈমান, বাংলাদেশের জন্য আপনি একটা দেশদ্রোহী। সালাউদ্দিনকে কোনোভাবে নির্বাচিত করা যাবে না। আমির খসরু মাহমুদ চৌধুরীকে কোনো অবস্থাতে নির্বাচিত করা যাবে না। আসলাম চৌধুরীকে কোনো অবস্থাতে নির্বাচিত করা যাবে না। 1700 কোটি টাকার লোন নিয়ে এই কুত্তার বাচ্চা এখন আবার নির্বাচন করে। কোনো অবস্থাতে আমেরিকার নাগরিক আব্দুল আউয়াল মিন্টুকে অবস্থাতে নির্বাচিত করা যাবে না। কারণ এই ছেলে ভারতের জন্য লেজ নাড়ে, ছেলে স্বৈরাচারদের জন্য লেজ নাড়ে, ছেলে আমেরিকায় এসে লুকায় থাকে আন্দোলনের সময় যাতে হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে যেতে না হয়। কোন অবস্থাতে সামা ওবায়েদকে নির্বাচিত করা যাবে না। কারণ এই মাগি আমির খসরু মাহমুদ চৌধুরীর রাতের দিনের গার্লফ্রেন্ড অথবা স্ত্রী, আর রাতে আবার অন্য কারোর সাথে। এই সামা ওবায়েদ, ওর বাবা ওবায়দুর রহমান বেগম জিয়ার পিঠে ছুরি মারছিল মহাসচিব হিসাবে। বেগম জিয়া তাকে লাথি মেরে বের করে দিছিল ওবায়দুর রহমানকে। এই সামা ওবায়েদের মা আমেরিকা এসে, জাতিসংঘে এসে বেগম জিয়াকে ব্যাখ্যা করছে সে নাকি বেশ্যা। কে? এই সামা ওবায়েদের মা শাহেদা ওবায়েদ আমার টেবিলে বসে এই কথা বলার সময় আমার গালি খাই আমার অফিস থেকে গেছে। সামা ওবায়েদকে আপনারা যারা ভোট দিতে যাবেন 10 বার চিন্তা করবেন। সে আমেরিকা এসে ব্যাখ্যা করছে বেগম জিয়ার চরিত্র খারাপ, জিয়াউর রহমান খুনি। এই সামা ওবায়েদ কি করছে? আমেরিকায় লেখাপড়া করে একজন সুগার ড্যাডি খুঁজছে। এই সুগার ড্যাডিকে ভারতীয় কুত্তার বাচ্চা দালাল আমির খসরু মাহমুদ। এদেরকে নির্বাচিত করার সময় ভোট দেওয়ার আগে 25 বার চিন্তা করবেন। মির্জা ফাকের মতো কুত্তার বাচ্চা ভারতীয় দালাল যে বলে জিয়া নাকি বেঁচে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হইতো, জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ নাকি ব্যর্থ রাষ্ট্র হইতো। এই কুত্তার বাচ্চাকে কেন ভোট দিবেন? ঠাকুরগাঁও 1 আসনের ভোটারদেরকে বলছি, যদি এই মির্জা ফাককে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনারা হবে বাংলাদেশের বেঈমান, ডেজিগনেটেড বেঈমান, দেশদ্রোহী। কথাগুলো চিন্তা করবেন। আমি যখন ভোট দিতে দেওয়ার কথা চিন্তা করি, আমি ওই ব্যক্তিকে খুঁজবো। আমার প্রথম শর্ত, ওই দল বা ব্যক্তি কোনো অবস্থাতে কোনো কিছুতে ভারতের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে পারবে না, থাকা সম্ভব না। দ্বিতীয়ত, ভারতে আমি দেখব এই ক্যান্ডিডেটের কোনো বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে কিনা, তার বউয়ের সাথে ভারতের কোনো ব্যবসা আছে কিনা। দেখেন না তারেক রহমানের নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম তার বউরে উলঙ্গ কইরা ছবি তুলে রাখছে। অনুপম কি যেন, দেখেন নাই তার ছবি তুলে রাখছে, উলঙ্গ ছবি। আমি আর দেখাইতে চাই না। তারেক রহমানের প্রধান নিরাপত্তা আমি চেক করে দেখব, আমি যাকে ভোট দেব তার বউ বাচ্চা কাচ্চা কেউ ভারতের সাথে সম্পৃক্ত কিনা, ভারতে শপিং করতে যায় কিনা, ভারতে চিকিৎসা করাতে যায় কিনা। এগুলোর কোনোটার সাথে জড়িত থাকলে আমি তাকে ভোট দেব না। এখন আমি ভোট দেব না, কর্নেল হাসিন ভোট দেবে না, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া ভোট দেবে না। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি যদি বলেন আপনি ভোট দিবেন, দেন আপনি দেশদ্রোহী। আপনি যদি ভোট দেন,
আপনি মীর জাফর। আপনি যদি ভোট দেন, আপনি মানুষরূপী একখানকির ছেলে। আমরা বলবো না, কর্নেল হাসিন বা আমি বলবো না আপনারা কারে ভোট দিবেন। যারে খুশি তারে ভোট দেন। শুধু মেক শিওর করেন তার বাচ্চা ভারতের সাথে তাদের জন্য কোনোভাবে কোনো সম্পর্ক না থাকে। তারপরে খুঁজেন সৎ, যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শী। কিন্তু প্রথম কথা, ভারতের সাথে কোনো কিছু থাকা যাবে না। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আগামীকালকে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন প্যারিস থেকে কথা বলবেন। আমি আপনাদেরকে আহ্বান করব তার শোটা দেখার জন্য। আগামী শুক্রবার দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আপনাদের সামনে। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে তারেক রহমানের নিরাপত্তা যদিও অনেক মানে সতর্ক অবস্থানে, কিন্তু তারপরেও তার নিরাপত্তায় যদি যারা আছেন তারা যদি গাদ্দারি করে তাহলে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে রাজনৈতিক সমস্যা এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যদি এই সেনাবাহিনীর অধীনে হয় আর এই সেনাবাহিনী যদি পক্ষপাতিত্ব না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো যদি সেনা প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে তখন নির্বাচনটা সুষ্ঠু না, নির্বাচনটা না হওয়ারই সবচেয়ে বেশির দিকেই ইঙ্গিত থাকবে যে নির্বাচন না হবে না। কারণ নির্বাচনের আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন হওয়া যদি শুরু হয় আর যদি সেই অধিকাংশ একটা বিষয় হচ্ছে নির্বাচন যদি শুরু হয় আর যদি নির্বাচনের দিনই অধিকাংশ কেন্দ্রে যদি নির্বাচন বন্ধ রাখতে হয় সহিংসতার কারণে, হামলা ভাঙচুরের কারণে, তাহলে কিন্তু এই নির্বাচনটা অ্যাকসেপ্ট হবে না। তখন আবার পুনরায় নির্বাচন করতে হবে। অর্থাৎ যারা দুষ্কৃতিকারী তাদেরকে চেষ্টা করবে যে অধিকাংশ কেন্দ্রের ভিতরে যেন নির্বাচন গণ্ডগোল করা হয়, তাহলে নির্বাচনটা হচ্ছে না। অর্থাৎ নির্বাচন বন্ধ করার অনেক কিছু আছে। সরকারের সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করতে হবে এই নির্বাচনকে টিকিয়ে রাখার জন্য। এখানে কর্নেল হাসিন জ্যাকব মিন্টের কথা বলেছেন, যে বিষয়গুলি আলোচনা করেছেন সেই আলোচনাগুলো কেমন লেগেছে